সবাইকে নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাহিত্যালাপের আসর পাণ্ডুলিপি করে আয়োজনের ৩৬তম পর্বের অনুষ্ঠান। শুরুতেই গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলার বিশিষ্ট মনীষী, প্রাবন্ধিক, গবেষক, লোক সাহিত্য বিশেষজ্ঞ এবং বাংলা একাডেমির সভাপতি শ্রদ্ধেয় শামসুজ্জামান খানকে, যিনি মাত্র গতকাল আমাদের কাছ থেকে চিরতরে হারিয়ে গেছেন। মনে পড়ছে আজ থেকে 5 মাস পূর্বে গত নভেম্বরেই তিনি আমাদের এই আসরে অতিথি হিসেবে এসেছিলেন, আমাদেরকে ঋদ্ধ এবং আলোকিত করেছিলেন তার প্রজ্ঞার আলোয়। আমাদের আজকের অতিথিও এমনি একজন বর্ণিল বহুমুখী সাহিত্য ব্যক্তিত্ব, পাশাপাশি পেশাগত জীবনে একজন দক্ষ প্রশাসক, আমাদের সকলের প্রিয় ও পরিচিত কবি কামাল চৌধুরী। কামাল চৌধুরীর কবিতায় দ্রোহ, প্রেম, প্রতিবাদ, সমকাল, সমাজ, মানুষ ও ইতিহাস ভাষা পায় এক অনন্য, আধুনিক, ঋজু ও স্পষ্ট কাব্য ভাষায়, সেই সঙ্গে ছন্দময় এক শিল্পিত আঙ্গিকে। আজকে আমরা সেই কবির মুখ থেকে শুনবো তার কবি জীবনের কথা, পরিচিত হব তার কাব্য ভাবনার সঙ্গে, শুনবো তার স্বদেশ চিন্তার কথাও। কবি কামাল চৌধুরী, আপনাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি বিস্তারের এই আন্তর্জাল মঞ্চে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনার এই মূল্যবান সময়টুকু ব্যয় করে এখানে আজকে আসার জন্য। ধন্যবাদ। এবং সেই সঙ্গে আজকে যারা এই অন্তর্জালে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন এবং শুনছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে বিস্তারকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার সম্পর্কে কিছু ভালো কথা বলার জন্য। আমরা সবাই আলোচনা করবো এবং শুনবো। তো আপনারা ভালো থাকবেন সবাই এই করোনা কালে। কিছুক্ষণ আগে জনাব আলম খুরশিদ সাহেব তিনি বলেছেন যে আসলে আমরা সবাই বিপর্যস্ত, এবং পারিবারিকভাবে এবং সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবেই সারা পৃথিবী কিন্তু এখন বিপর্যস্ত একটা অবস্থার ভিতর দিয়ে আছে। তো আমাদের জন্য খুবই দুঃখজনক হচ্ছে যে আমরা আমাদের প্রিয়জনদেরকে কিন্তু একের পর এক হারাচ্ছি। গতকাল আমরা আমাদের বাংলা সাহিত্যের এবং বাংলাদেশের অসাধারণ মনীষী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ শামসুজ্জামান খানকে আমরা হারিয়েছি। আমরা হারিয়েছি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আব্দুল মতিন খুসরুকে, এবং সেই সঙ্গে আরো অনেকেই আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন। আসলে এই সময়ে আমরা অন্তর্জালে তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, সেটা জ্ঞাপন করছি। কিন্তু সত্যিকার অর্থে যে আমাদের বুকের ভেতরে যে কষ্ট, সেটা তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা তারপরে যাদেরকে আমরা হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কবি কামাল চৌধুরী জন্মেছেন 1957 সালে কুমিল্লায়। লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সমাজ বিজ্ঞানের স্নাতক ও স্নাতকোত্তর। এরপর তিনি পেশাগত জীবনের এক পর্যায়ে বিষয় বদল করে নৃবিজ্ঞানে পিএইচডি লাভ করেন, এবং তার পিএইচডি গবেষণার সন্দর্ভের বিষয় ছিল বাংলাদেশের গারো সমাজের মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার রূপান্তর প্রসঙ্গ। তিনি পেশাগত জীবন শুরু করেন বাংলাদেশ সরকারের জনপ্রশাসনে, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে কাজ করে এক পর্যায়ে সচিব, সিনিয়র সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে অবসর গ্রহণ করেন 2017 সালে। তারপর থেকে তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন পরিষদের জাতীয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। কবিতা লেখা তার ছাত্র জীবনেই পাশাপাশি চলছিল, কিন্তু তিনি সবার নজরে আসেন, পাদপ্রদীপের আলোতে আসেন 1977 সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর প্রথম কবিতার মাধ্যমে প্রতিবাদ করার জন্য। জয়ধ্বনি নামক একটি পত্রিকায় তিনি একটি কবিতা রচনা করেছিলেন, এবং তার এই প্রতিবাদ দ্রোহের ধারা অব্যাহত থাকে। পরের বছর 1978 সালেও এলাশ আমরা রাখবো কোথায় নামক একটি প্রতিবাদী সংকলনেও তিনি অন্তর্ভুক্ত ছিলেন তার কবিতা নিয়ে।
প্রকাশ তার প্রথম গ্রন্থ হিসেবে 1981 সালে মিছিলের সমান বয়সী নামক একটি কাব্যগ্রন্থ দিয়ে, যে নামের মধ্যেই তার দ্রোহী চরিত্রের প্রতিফলন রয়েছে। 1981 10 বছর বাদে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ পাই আমরা টানাপোড়েনের দিন, এবং তার কয়েক বছরের মধ্যে পাই আরো দুটি গ্রন্থ, এই পথ, এই কাল এবং এসেছে নিজের ভোরে। এরপর বিভিন্ন সময়ে তার বিভিন্ন স্বতন্ত্র কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, কিন্তু পাশাপাশি শ্রেষ্ঠ কবিতা, নির্বাচিত কবিতা, প্রেমের কবিতা, দীর্ঘ কবিতা, কিশোর কবিতার অনেকগুলো সংকলন আমরা পেয়েছি। তার কবিতার তিনটে ইংরেজি অনুবাদ সংকলন, যেগুলো প্রকাশিত হয়েছিল বাংলা একাডেমি, পাঠক সমাবেশ এবং বেঙ্গল লাইটস থেকে। 2019 সালে পাঠক সমাবেশ থেকে প্রকাশিত তার অন্যমনস্ক অনুপ্রাসের মধ্যে দিয়ে আমরা তার কবিতার আরেকটি শৈল্পিক বাঁকবদল প্রত্যক্ষ করি, যার একেবারে প্রত্যক্ষ প্রকাশ আমরা দেখেছি এই সদ্য প্রকাশিত তার সর্বশেষ কাব্যগ্রন্থ স্তব্ধতা শিখে গেছে যারায়। কবিতার পাশাপাশি তিনি দুখানি ভ্রমণ গদ্য রচনা করেছেন, সম্পাদনা করেছেন 70 দশকের কবি ও কবিতার একটি সংকলন। এবং সম্পাদনা প্রসঙ্গে এখানে উল্লেখ করা অত্যন্ত দরকার যে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সম্পাদনা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন। একটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে প্রকাশিত বাংলাদেশের নৃভাষার বৈজ্ঞানিক সমীক্ষা, এবং আরেকটি হচ্ছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা দপ্তর থেকে প্রকাশিত বাংলাদেশের জেলা গেজেটিয়ারের মতো গুরুত্বপূর্ণ প্রকাশনা। তিনি প্রবাসে বিভিন্ন দেশে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ইরান, ফিলিপিন্সে তার পেশাগত উচ্চতর প্রশিক্ষণ লাভ করেছেন। তিনি ভারতের বিভিন্ন সম্মেলন, অনুষ্ঠান, বিভিন্ন সাহিত্য উৎসবে আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন। পুরস্কার পেয়েছেন অজস্র, তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ থেকে পাওয়া জীবনানন্দ পুরস্কার, কবিতালাভ পুরস্কার, সিটি আনন্দ পুরস্কার, পাশাপাশি আসাম বিশ্ববিদ্যালয় সম্মাননা, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ থেকে সৌহার্দ্য সম্মাননা, এবং 2011 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। কামাল চৌধুরীর আরেকটি পরিচয়, তিনি একজন নন্দিত গীতিকারও বটে, এবং এর জন্য তিনি 2019 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তো আজকে আমরা এমনই একজন বর্ণাঢ্য, বিচিত্র এবং কর্মঠ মানুষের জীবনের গল্প শুনবো, যিনি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন অসংখ্য গুরুত্বপূর্ণ সমাবেশে এবং প্রতিষ্ঠানে, যার মধ্যে শুধু দুটো আমি উল্লেখ করতে চাই। একটি হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কোর মতো একটি মর্যাদাপূর্ণ সংগঠনে তিনি 2014 থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাহী বোর্ডের সদস্য করেছেন। ইউনেস্কো নির্বাহী বোর্ডের বাংলাদেশের সদস্যপদ প্রতিনিধিত্ব করেছেন, এবং তার মধ্যে একটি বছর সহসভাপতি দায়িত্ব পালন করেছেন। এছাড়া 2016-2017 সালের মেয়াদে তিনি ইউনেস্কোর কনভেনশন এবং রিকমেন্ডেশন কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমরা তাকে পেয়ে আজকে সত্যি আনন্দিত এবং গর্বিত। তো আমি আমার সূচনা বক্তব্য এখানেই শেষ করছি, এবং কামাল চৌধুরীকে আহ্বান জানাচ্ছি আমাদের অনুষ্ঠান প্রথম প্রশ্ন মাধ্যমে শুরু করার জন্য, এবং সেটি হচ্ছে আমরা যথারীতি তার কাছ থেকে শুনতে চাইব তার কবি জীবনের সূচনা পর্বের কথা। কখন কিভাবে সাহিত্যের প্রতি, কবিতার প্রতি তার ভালোবাসা জন্মালো, কিভাবে কবিতার লেখার প্রতি তিনি আগ্রহী হয়ে উঠলেন, আমাদের কিন্তু সেই পর্বের গল্পটা শোনাতেন আপনি। ধন্যবাদ। আমার সম্পর্কে যে একটা দীর্ঘ বয়ান দিয়েছেন, এবং তাতে আমার একটা গল্প মনে পড়েছে। গল্পটা এরকম যে এক ভদ্রলোককে এরকম মানে একটা অনুষ্ঠানে বলা হচ্ছিল তার সম্পর্কে অনেক কথা। তিনি বললেন যে দেখুন, আমি তো ঠিক শুনতে পাইনি আপনারা কি বলেছেন। আমার কাছে ব্যাপারটা এরকমই মনে হচ্ছিল আর কি, যে আমার সম্পর্কে আপনি যা বলেছেন আসলে আমি মনে করি যে সরকারি চাকরির দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং একজন লেখক হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন ফোরামে বা বিভিন্নভাবে আমার উপস্থিতি ছিল। তো সেজন্য আপনি যেভাবে বলেছেন আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং আমার দর্শক শ্রোতা যারা আছেন তাদের সঙ্গে তো আসলে আমার সঙ্গে যে সম্পর্ক সেটি মূলত কবিতার সম্পর্ক। তো বাকি সম্পর্ক অনেক সময় জীবন এবং জীবিকার সম্পর্ক। তো সেই জীবন এবং জীবিকার সম্পর্কের বাইরেও যে সম্পর্কটা
আমি মনে করি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কবিতার সম্পর্কটা লেখক সত্তার সঙ্গে আমাদের যে বৃহত্তর পাঠক সমাজ তাদের সঙ্গে সেতুবন্ধ গড়ার যে সম্পর্ক সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আহ আজকে আপনার সঙ্গে আলাপচারিতায় বিভিন্ন বিষয় হয়তো সেটিরই অবতারণা হবে। আসলে লেখক বা কবি হওয়ার যে গল্প, এই গল্প বোধহয় পৃথিবীতে সবচেয়ে পুরনো গল্পের মতো। এত গল্প এত লেখকরা করেছে যে একটু ব্যতিক্রমী গল্প কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন। আসলে কবিতা তো শেখানো যায় না, এটা কোনো টেক্সটও নয়, এবং আপনি ইচ্ছে করলে স্কুল কলেজে কিংবা বিশ্ববিদ্যালয়ে কবিতা শিখতে পারবেন না। কবিতার টেক্সট নিয়ে আপনি আলোচনা করতে পারবেন কিংবা প্রকরণ বা শৈলী সম্পর্কে আলোচনা করতে পারবেন, কিন্তু কবিতাটা ভেতর থেকে আসে। এবং এই যে আসার ব্যাপারটা, সেটা যে কিভাবে আসে এটা এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন। কিন্তু আমি আসলে এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা আমি যেভাবেই করি না কেন, এটা কিন্তু মনে হবে যে আমি একটা সাবজেক্টিভ ওয়েতে বলা যেতে পারে, যেটা মনোজাগতিক দৃষ্টিকোণ থেকে হয়তো আমি আমার ব্যাখ্যাটা করি। কিন্তু আমি যেটা অনুভব করেছি, যেমন আমি যখন স্কুলে ছাত্র ছিলাম তখন আসলে বই পড়ার একটা অভ্যাস আমাদের পরিবারে, আমার আব্বা বা আমাদের পরিবার অন্যরা বই পড়তেন, তো এভাবে আস্তে আস্তে কবিতার সঙ্গে একটা পরিচিতি তৈরি হয়। তো কিন্তু এই পরিচিতি থেকে যে শুধু কবিতা তা নয়, কবিতা, ইতিহাস চর্চা, গদ্য সবকিছুর সঙ্গে। কিন্তু একটা সময় কিন্তু আমি শুরুটা করেছিলাম গদ্য দিয়ে, কিন্তু সে গদ্যে আমি খুব বেশি দূর এগোইনি। কিন্তু একটা সময় আস্তে আস্তে কবিতায় আমি অবতীর্ণ হলাম। তো এই জায়গাটাতে আসলে আমার একটা গল্প বলবো এই জন্যই যে আমি আসলে যমজ, এবং আমার যমজ ভাইকে নিয়ে আমি অনেকগুলি কবিতাও লিখেছি। তো আমি সেখানে এরকমই একটা ব্যাখ্যা দিয়েছি যে আসলে মাতৃগর্ভে আমরা দুজনে মিলে আমরা কবিতা লেখা শুরু করেছিলাম। তো কিন্তু আহ, আমার সেই যমজ ভাই, মানে আমার যেদিন আসলে জন্মদিন সেদিন আমার যমজ ভাইয়ের মৃত্যুদিন, এবং জন্ম এবং মৃত্যুর একসঙ্গে চিৎকার এবং শোক দুটোকেই আমি কিন্তু ধারণ করে আছি। তো সেজন্য আমি মনে করি যে আমরা দুজনে মিলে একটা কবিতার খসড়া তৈরি করছিলাম। তো এখন আমার সেই যমজ ভাইটি নেই, কিন্তু সেই ভাইয়ের কবিতার যে মশালটা সেটা আমার হাতে। তো এটা আমি যদিও আপনাকে হয়তো কোনো ছলে বলেছি যে এটা একটা গল্প, কিন্তু আমি ভেতরে ভেতরে সেরকমই ভাবি যে একটা যৌথ কবিতার খসড়া নিয়ে আমি দৌড়ে যাচ্ছি একটা অন্তহীন পথে। কবিতার পথ তো আসলে একটা অন্তহীন পথ, কেউ পায় কেউ পায় না। তো সেরকম একটা অন্বেষণের পথে আমি ছুটে যাচ্ছি, কিন্তু এই যে কবিতা, এটা যৌথ কবিতা, অর্থাৎ আমি এবং আমার যমজ ভাইয়ের কবিতা। তো এটি হচ্ছে আসলে আমার নিজের একটা ভাবনা থেকে আমি কথাগুলোকে এভাবে বললাম। কিন্তু আমি আসলে কিভাবে কবিতা এসে পড়লাম সেটা একটা সময় আমি, বিশেষ করে যখন আহ, অষ্টম বা নবম শ্রেণীর সেই সময়টা আস্তে আস্তে আমি দেখছি যে আমি প্রচুর কবিতা লিখছি। আগে যে টুকটাক লিখতাম ব্যাপারটা তো অবশ্যই, কিন্তু সেই সময় আমি পুরোপুরি একটা কবিতা পথিক হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হলো। তারপরে যখন আমার এসএসসি পরীক্ষার সময়, তো আমার কাছে মনে হলো যে পরীক্ষা, পাঠ্যপুস্তক এসব কোনো বিষয় নয়, কবিতাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অবলম্বন, এবং আমি সেই অবলম্বনে একেবারে আপাদমস্তক নিমজ্জিত হওয়ার মতো একটা অবস্থা। আমার বাবা স্বাভাবিকভাবেই, যে তাদের তো অনেক ছেলেকে নিয়ে বা অনেক উচ্চাশা থাকে, কিন্তু যখন দেখলো যে আমি লেখাপড়া করছি না, শুধু কবিতাই লিখছি, তখন প্রথম দিকে তো একটু হতাশা তাদের ভেতরে কাজ করেছে। কিন্তু আস্তে আস্তে আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে ঢাকা কলেজে ভর্তি হলাম। ভর্তি হয়ে এর মধ্যে কিন্তু অনেক পত্রিকায় লেখা পাঠাচ্ছি, কোথাও ছাপা হচ্ছে কোথাও ছাপা হচ্ছে না, ব্যাপারটা এরকম। তারপর ঢাকা কলেজে এসে আমি কিছু কবি বন্ধু পেয়ে গেলাম। আমার সেই কবি বন্ধুরাও খুবই খ্যাতিমান। তো তাদের সঙ্গে আড্ডা, এবং অর্থাৎ পুরোপুরি একটা কবিতা পথিক হয়ে গেলাম। সেই থেকে আসলে কবিতা লিখছি। তো আসলে আলাদা তো কোনো গল্প নেই, প্রত্যেক কবিরই একটা অন্তহীন যাত্রার গল্প থাকে, ভেতরে ভেতরে একটা নৈসঙ্গের গল্প থাকে, ভেতরে ভেতরে একটা কোলাহলের গল্প থাকে। আমার কবিতাও সেরকম অনেক নৈসঙ্গ, অনেক কোলাহল, অনেক ক্ষোভ, অনেক উপলব্ধি, এবং আমি কি বলবো, আমার যে অন্তহীন একটা যাত্রার গল্প আছে। তো সেটা তো অল্প সময়ে বলা যাবে না, আজকে এটুকু পর্যন্ত হয়তো শেয়ার করতে পারি আর কি। অনেক ধন্যবাদ। আপনার সেই যাত্রারই একটা গুরুত্বপূর্ণ পর্ব, যেটি অনেকেই জানেন অনেকেই জানেন না, কিন্তু আমি মনে করি ইতিহাসের স্বার্থে আমাদের নতুন প্রজন্মের সেটি জানা দরকার। আমি আমার সূচনা বক্তব্য খানিকটা উল্লেখ করেছি যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর কবিতায় প্রথম প্রতিবাদ করেছিল 20 বছরের এক যুবক, সেই যুবকটির নাম কামাল চৌধুরী।
আপনি কি আমাদেরকে সেই পর্বটির কথা, আপনার সেই সাহসের গল্পটি খানিকটা শোনাবেন বিশদে? আসলে এখন যখন ভাবি আহ, খুবই আবেগতাড়িত হই। ঠিক সেই সময় যে পরিস্থিতি সেটা তো আসলে ব্যাখ্যা করা যাবে না। একটা ঘাতক কবলিত বাংলাদেশ, এবং বঙ্গবন্ধু যেদিন শাহাদাত বরণ করেন তখন আমি ঢাকা কলেজের ছাত্র। 1975 সালে আমি ঢাকা কলেজ থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। সে সময়টা আসলে ঢাকার থমথমে একটা ভাব, এবং কেউ কথা বলতে পারছে না, কেউ প্রতিবাদ কি বঙ্গবন্ধুর নামও উচ্চারণ করা যাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো সেরকম সময়ে তারপরে তো আসলে কবিরা তো সবসময় বিবেকের কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়। কবিদের ভেতরে তো এক ধরনের ক্ষোভ সবসময় কাজ করে, এবং বঙ্গবন্ধু আমাদের আসলে আত্মার সঙ্গে, আমাদের শেকড়ের সঙ্গে, বাঙালির স্বপ্নের সঙ্গে, আকাঙ্ক্ষার সঙ্গে এমনভাবে মিশে আছেন যে প্রতিবাদ তো কবিদের কাছ থেকে আসবে। তো ব্যাপার তখন এই যে অনেক তরুণ কিন্তু সেই সময়ে তাদের প্রতিবাদী লেখাগুলি লিখেছে, আমিও সেই যাত্রায় সামিল ছিলাম। তো আমার মনে আছে যে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে আমি ভর্তি হয়েছিলাম, সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। তো তখন একটি সংকলন বেরিয়েছিল, সেই সংকলনটার নাম হচ্ছে জয়ধ্বনি। এটি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বের করতো। ছাত্র ইউনিয়নের আলতাফ আলী হাসু প্রয়াত হয়েছে। তো হাসুরা যে সংকলনটা বের করছিল সেখানে জাতীয়তাময় জন্ম মৃত্যু নামে আমি একটা কবিতা লিখেছিলাম, খুব ছোট কবিতা। কিন্তু এই কবিতাটি সে যেদিন প্রকাশিত হয়, অর্থাৎ সেটি 1977 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু সংকলনটা বেরিয়েছিল। এটা একেবারে দেয়ালে দেয়ালে হয়েছিল তখন, অর্থাৎ আমরা তো বলতাম যে চিকা মারা বা পোস্টার করা, এটা মানে রক্ত দেখে পালিয়ে গেলে বক্ষপুরে ভয়, ভাবনে নাকা রক্ত এটা স্মৃতি গন্থময়। তো এইরকম লাইনগুলি ছিল। তো যাই হোক, এই এরপরে কিন্তু আপনার আরো অনেক, আপনারা জানেন যে বাংলাদেশে অনেকেই, বিশেষ করে আমি বলবো যে তরুণ লেখকরা, কবিরা তখন কিন্তু অনেকেই লেখালেখি করেছেন। একটি পত্রিকা সমকাল সে সময় একটা খুব বড় ভূমিকা পালন করেছে। সমকালে অনেকগুলি প্রতিবাদী লেখা ছাপা হয়েছে। 77-ই সমকালেও কিছু লেখা ছাপা হয়েছে। তারপরে আপনার 77 সালে আরেকটি ঘটনার সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম, অর্থাৎ সেটাও আমি মনে করি যে এটা আমার একটা জীবনের একটা খুব বড় অভিজ্ঞতা এবং একটা গৌরবের বিষয় যে আমি এই জন্য যে আমি সেরকম প্রকাশ্যে একটা প্রতিবাদ করতে পেরেছিলাম। তো 77 ফেব্রুয়ারিতে তো আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে আমার এই কবিতাটা প্রকাশিত হয়েছিল। তারপর প্রকাশ্যে ফেব্রুয়ারিতে নির্মলেন্দু গুণ আমি কারো রক্ত চাইতে আসিনি, আমি শেখ মুজিবের কথা বলতে এসেছি, এই কবিতাটি তিনি বাংলা একাডেমিতে পাঠ করেছিলেন। 26শে মার্চ 1977 সালে আদমজি জুট মিলে, তখন আমার আব্বা আদমজি জুট মিলে চাকরি করতেন। তো সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। তো আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি যখন গেলাম আমাকে তারা কবিতা পড়ার জন্য ডাকলো, এবং সেই কবিতা পড়তে উঠে আমি বলেছিলাম যে আজকে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ না করে 26শে মার্চের কোনো অনুষ্ঠান হতে পারে না। এবং এরকম একটা সময়, এরকম একটা দুঃসময়, এবং ঢাকার বাইরে যখন আমি এই কথাগুলি বলছিলাম, আমার মনে আছে যে পুরো সভা মঞ্চে মানে ভয়ে লোকজন অনেকে পালানো শুরু করলো, যে এখনই বোধহয় সেনাবাহিনীর লোকজন এসে ধরে টরে নিয়ে যায় কিনা। এই অবস্থার মধ্যে আমি কবিতা পড়েছি, এবং সে অনুষ্ঠানটি তখন সঞ্চালন করছিলেন আজকে আমাদের বাংলাদেশে যে প্রধান নির্বাচন কমিশনার আছেন, যারা মোহাম্মদ নুরুল হুদা, কিন্তু তখন আদমজি জুট মিলের সহকারী ম্যানেজার ছিলেন। তিনি বঙ্গবন্ধু একটা আইএমএস ক্যাডার করেছিলেন, সে আইএমএস ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তো এটা আমার জন্য, আমি মনে করি যে ঢাকার বাইরে যে প্রকাশ্যে প্রতিবাদ করার সাহসটা সঞ্চয় করতে পেরেছিলাম, এটা একটা বড় বিষয়। এরপরে আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে এলাশ আমরা রাখবো কোথায়, হ্যাঁ। এটাও কিন্তু আপনার পরে আহ সনে। তারপর চট্টগ্রাম থেকে এপিটাফ, মিনার মনসুররা এপিটাফ করেছে, ঢাকায় আরো অনেকগুলি সংকলন বেরিয়েছে। এটা আসলে একটা মানে, আমি আপনি জানতে চাইলে এই বিষয়ে অনেক বলতে পারবো, কিন্তু আসলে আপনার সেই সময়টা এখন হবে না। কিন্তু সেই সময় যে আসলে প্রতিবাদের যে যাত্রা, সেই যাত্রা আমরা সামিল ছিলাম, এটাই আমার জন্য গৌরবের এবং আনন্দের। এখন যখন ভাবি আবেগ আক্রান্ত হই যে আসলে সে তরুণ বয়সে সাহসটা করতে পেরেছিলাম। না, সত্যি অবিশ্বাস্য। তো তারপর থেকে তো খুব গুরুত্বপূর্ণ আপনি পদে কাজ করেছেন দীর্ঘদিন, কিন্তু কবিতাকে কখনো ছুটি দেননি, কবিতার হাত শক্ত করেই ধরে রেখেছিলেন। 40 বছর অতিক্রান্ত হয়েছে, এর মধ্যে নয় নয় করে গোটা 30 বইও আপনার প্রকাশিত হয়েছে। তো আপনার সেই সামগ্রিক কাব্য জীবনের বা কবি জীবনের একটা সারাংশ যদি আপনি আপনার নিজের মুখে বলতেন, আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পর্কে, আপনার
উল্লেখযোগ্য বাক বদলের মুহূর্তগুলো সম্পর্কে এবং আপনার যে কবি জীবনের যে অভিজ্ঞতা বা উপলব্ধি হয়েছে আজকে যদি পেছনে তাকিয়ে দেখেন, সেই অভিজ্ঞতা উপলব্ধির খানিকটা বয়ান যদি আমাদের শোনেন। আসলে আমি তো প্রথমে একটা কথা আপনাকে বলেছি যে শুরুতে যখন আসলে লেখালেখি শুরু করি আমাদের দেশে, আপনারা জানেন যে 70-এর দশকটা ছিল, এবং আপনি তো সেই সময়টাকে রিপ্রেজেন্ট করেন, আপনি নিজেও লেখালেখি করেছেন এবং আপনি জানেন সেই সময় উত্তাপটা আসলে সবাই তো অনুভব করতে পারবে না যে সেই সময় আসলে বসবাস করেনি বা দেখেনি। এবং আমি ব্যক্তিগতভাবে এটা আমার বিশ্বাস যে আসলে আমরা যখন কোনো সময়কে মূল্যায়ন করি তখন কিন্তু আমরা আমাদের প্রজন্মের চোখ দিয়ে করি, আমাদের আবেগ দিয়ে করি। এবং একইভাবে যে আমাদের সেই সময়কে যখন আজকে তরুণ প্রজন্মের কেউ মূল্যায়ন করবে, সেই তরুণ প্রজন্মের সে কবি লেখক তারাও কিন্তু তার প্রজন্মের চোখ দিয়ে লিখবে, দেখবে। এটি হচ্ছে আসলে দুই প্রজন্মের মধ্যে বা বিভিন্ন প্রজন্মের মধ্যে যে পার্থক্য। তো সেজন্য আসলে আমি যখন আমার প্রজন্মের কথা বলি তখন এক ধরনের আবেগ আমার ভর করে, কিন্তু আজকের প্রজন্ম হয়তো সেভাবে বলবে না। কিন্তু আমি যখন কথা বলবো তখন সেই আবেগের সময়টার সম্পর্কে আমাকে বলতে হবে যে 70-এর দশকে আপনি জানেন যে আসলে আমরা যখন লেখালেখি শুরু করি তখন কিন্তু 70s ছিল একটা মিলনস্থল, একটা মোহনা, একটা সেতুবন্ধন। 50 বলুন, 60 বলুন, 70 বলুন, সকল কবিরা কিন্তু একটা স্বাধীনতা উত্তর বাংলাদেশের একটা আবেগ, স্বপ্ন, আকাঙ্ক্ষার একটা সেতুবন্ধে কিন্তু মিলিত হয়েছে। সেই সময় কিন্তু বাংলাদেশের স্মরণযোগ্য অনেক কবিতা তখন রচিত হয়েছে এবং সবাই স্বাধীনতার কবিতা লিখছে, কেউ কেউ উচ্চকণ্ঠ কবিতা লিখছে। অর্থাৎ সব মিলিয়ে কবিতার কিন্তু একটা খুবই পত্র পল্লবে বিকশিত হওয়ার মতো একটা বিষয়। যেমন বিষ্ণুদে একটা কথা বলেছিলেন, আমার কথাটা খুব ভালো লেগেছে যে কোনো কোনো সময় কবিতা মানে খুবই মানে পত্রপল্লবে বিকশিত হয়। মানে এই যে আমার মনে হয় যে বাংলাদেশে 70-এ কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছিল। সেই সঙ্গে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময় আমরা স্বাধীনতা উত্তর বাংলাদেশের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা নিয়ে কবিতা লিখেছি। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার পরে কিন্তু আবার সেই স্বপ্নভঙ্গ, ক্ষোভ, প্রতিবাদ, সেই কবিতাগুলি সামনে এসেছে এবং সব মিলেই কিন্তু একটা বিশাল কিন্তু একটা মোহনায় আমরা কয়েক প্রজন্ম বা কয়েক দশকের কবিরা কিন্তু একসঙ্গে মিলিত হয়ে আমরা সে কবিতা লিখেছি। কবিতার যে যাত্রাটা, সেই যাত্রাটা কিন্তু একটা মানে অর্থাৎ আমি বলবো যে দেশের মাটি এবং মানুষের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে ধারণ করে, একটা দ্রোহকে ভেতরে ধারণ করে, একটা প্রতিবাদের ভাষাকে ধারণ করে এবং সেই সঙ্গে একটা অন্তর্লীন আবেগকে ধারণ করে কিন্তু আমরা কবিতা লেখা শুরু করেছি। তারপর আস্তে আস্তে তো একটা সময়ে জীবন জীবিকার কোলাহলের ভেতরে ঢুকে যাই এবং কিন্তু কবিতাও তো বদলায়। যে সময় আপনি জানেন যে কবিতা আসলে যে যাত্রা, এই যাত্রা তো আসলে কোনো শেষ নেই, কিন্তু এই যাত্রায় আমাদের আশেপাশে যা আছে সেটাকেই কিন্তু আমরা অনুসঙ্গ করি। আমাদের অভিজ্ঞতা হচ্ছে জীবনের যে অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতাই হচ্ছে অর্থাৎ কবিতা হচ্ছে এক ধরনের আত্মজীবনীর মতো। আমরা বাইরে থেকে কিন্তু এই যে সঞ্চয়টা করি এবং সেটাকে কবিতার আকার দিই। এভাবে আস্তে আস্তে কবিতা বদলায়, ভাষা বদলায়। তো সেভাবে আমার ভাষাও বদলেছে, আমার কবিতা বদলেছে, কিন্তু আমি আমার বিশ্বাসটা বদলায়নি। বদলায়নি এই জন্যই যে আমি মনে করি যে কবি সমাজ বিচ্ছিন্ন কোনো মানুষ নন এবং কবি, এখন আমি সেটা মনে করি যে কবি একটা চমৎকার বনভূমি দেখে হারিয়ে যাওয়ার মানুষ নন। কবি বনভূমি দেখবেন, বনভূমির সৌন্দর্যকে অবলোকন করবেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আরেকটি বনভূমি আবিষ্কারের চেষ্টাও করবেন, যাতে এই অন্বেষণটা কখনো শেষ না হয়। তো এই যে অন্বেষণ, এই অন্বেষণে কিন্তু ক্ষুদ্র তুচ্ছ মহৎ সবকিছুকে আমরা ধারণ করি, কিন্তু জীবনের বাইরে থেকে নয়। কেউ কেউ অনেকে বলেন যে কবিতায় কোনো মেসেজ থাকবে না, কিন্তু আমি মনে করি না, কবিতায় সে ভেতরে একটা মেসেজ তো অবশ্যই থাকবে। এবং কবিতার কাজ হচ্ছে কবি এবং পাঠকের মাঝখানে যে একটা সম্পর্ক তৈরি করা। যেমন একটা প্রশ্ন, এমিলি ডিকিনসন একজন, এটা আমি আরো বলেছি তবু আপনাকে বলি, আমি জানি না সময় খুব দ্রুত আমি বলি। এমিলি ডিকিনসন এই প্রশ্নটা একজন লেখককে করেছিলেন এবং তার কিছু কবিতা পাঠিয়ে, যে বলেছিলেন যে আমার কবিতা কি জীবন্ত, আপনি বলুন আমার কবিতা কি জীবন্ত। একজন কবির কাজ কি? একজন কবির কাজ হচ্ছে জীবন্ত কবিতা লেখা, সে পাঠক হৃদয় জীবন্ত করে রাখার জন্য, আগামী প্রজন্মের কাছে জীবন্ত করে রাখার জন্য এবং পরবর্তী প্রজন্মের কাছে। কবি শুধু নিজের জন্য কবিতা লেখেন না, যখনই সেটা প্রকাশিত হয় তখন কিন্তু প্রকাশে আর্তিতাও একসঙ্গে প্রকাশিত হয়, কিন্তু ভেতরে যন্ত্রণা হয়তো পাঠক বোঝেন না, কিন্তু ওই যে মাঝখানে যে একটা মিসিং লিঙ্ক আছে সেটা যদি জোড়া দিতে না পারে তাহলে কবি কিন্তু বনভূমিতে হারিয়ে যাবে। আমি মনে করি কবি যেন বনভূমিতে হারিয়ে না যায়,
কারণ কবি এই সমাজেরই ক্ষুদ্রাতি ক্ষুদ্রতম অংশ, এবং সমাজের প্রতি তার দায়বদ্ধতা থেকেই তাকে নান্দনিক কবিতা লিখতে হবে। নন্দন তত্ত্বের সঙ্গে কিন্তু সাধারণ মানুষের সম্পর্কের কিন্তু কোনো বিরোধ নেই। অনেকে শুধুমাত্র নন্দন তাত্ত্বিক হতে চান, আমি তা হতে চাই না। আমি কবি হতে চাই, এবং আমি জনগণের স্বপ্ন এবং আকাঙ্ক্ষায় ধারণ করে নন্দন তাত্ত্বিক আবহে তাকে উপস্থাপন করতে চাই। এটি হচ্ছে আমার কবিতার মূল ভাষা। কারণ আপনার বনভূমি প্রসঙ্গে মনে পড়ে গেল রবার্ট ফ্রস্টের সে বিখ্যাত লাইন, আই হ্যাভ মাইলস জি টু জি, গো বিফোর আই স্লিপ এন্ড আই হ্যাভ মাইলস টু গো এন্ড প্রমিসেস টু কিপ। এই হ্যাঁ, যে অরণ্য প্রমিসেস টু গভীর। কিপ অর্থাৎ যে 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 আমার প্রতিশ্রুতি, আমার যে দায় রয়েছে মানুষের প্রতি, সমাজের প্রতি, সময়ের প্রতি, সেটাও আমাকে রক্ষা জি করতে জি, হবে। না, হুম, বনভূমি দৃশ্য দেখা তো বটেই আর কি। এবং জি, মাঝপথে বা অসম্পূর্ণ যাত্রা পথে ঘুমিয়ে পড়লেও চলবে না, আমাকে জাগ্রত থাকতে চলবে হবে, না। সজাগ থাকতে হবে। তো জি জি, হ্যাঁ, আপনি বললেন ঠিকই যে ৭২ সাল থেকে আমাদের একটা নতুন কবিতার নতুন অভিযাত্রা শুরু হলো, যেটা স্বাধীনতার স্পৃহা এবং স্বাধীনতা প্রাপ্তির গৌরব এবং আনন্দকে সাথী করে। এবং সেটা তো আজ ৫০ বছর হয়ে গেল সেই অভিযাত্রার। জি। অনেক উত্থান পতন বাকবদলের ভিতর দিয়ে আমরা একটা পরিণতিতে পৌঁছেছি। আর যখন আমরা আপনার নিজের কাব্য অভিযাত্রার কথা শুনলাম, কিন্তু আপনার মুখে শুনতে চাই এই গোটা বাংলাদেশের পর্বের কবিতার অভিযাত্রা আজ কোথায় এসে দাঁড়ালো, আর এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলা কবিতার স্থান, বাংলা কবিতার অবস্থান, বাংলা কবিতার অর্জন কোথায় বাংলাদেশে। বিশেষ করে যদি আমরা পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ যে বাংলা কবিতা লেখা হচ্ছে একটা শক্তিশালী ধারা, তার সঙ্গে যদি তুলনা করি, কোথায় আমাদের স্বাতন্ত্র্য, কোথায় আমাদের বৈশিষ্ট্য, যদি আপনার মতো করে একটু আমাদের শোনাতেন। আসলে আহ, একটা একটা সেকেন্ড। হুম। পানি দিয়ে দাও, একটু পানি দিয়ে দাও, হ্যাঁ, একটু পানি। হ্যাঁ। আসলে একটি হচ্ছে যে আহ, কবিতার একটা সময়ে কবিতার একটা সামগ্রিক একটা অবয়ব তৈরি করতে পারে, কিন্তু কবিতা মূলত আসলে ব্যক্তিক মেধা, মনন কিংবা সৃজনশীলতার উৎসাহ। কিন্তু যেহেতু আমি কিছুক্ষণ আগে বলেছি কবি সময় থেকে বিচ্ছিন্ন নন, এবং সেজন্য সময়ের একটা আবেগ, সে মানে একটা, সেটি কিন্তু কবিতার ভিতরে জড়িয়ে থাকে। তো আমাদের বাংলাদেশের কবিতা, আমি মনে করি বিশ্বমানের কবিতা বাংলাদেশে লেখা হচ্ছে। এই কথাটা আজকে জন্যই যে প্রযোজ্য ব্যাপারটা তা নয়। রবীন্দ্রনাথ বিশ্বমানের কবিতা লিখেছেন বলেই তো বিশ্বকবি, কিন্তু তারপরেও কিন্তু বিশ্বমানের বহু লেখা বাংলাদেশে হয়েছে এবং এখনো হচ্ছে, ভবিষ্যতে হবে। একইভাবে আপনার পশ্চিমবঙ্গেও আপনি যেটা বললেন, বাংলা কবিতা লেখা হচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বমানের কবিতা তারাও লিখছেন। কিন্তু কবিতার সঙ্গে ওই যে যেটা আমি বলেছি, কবিতা কিন্তু অভিজ্ঞতার একটা অংশ। বাংলাদেশের কবিতা এবং পশ্চিমবঙ্গের কবিতার ভিতরে কিন্তু অভিজ্ঞতা থেকে কিন্তু একটু পার্থক্য আছে। সেটা পার্থক্য একটা গুণগত পার্থক্য। কবিতা বিভিন্ন, বাংলাদেশেও অনেকে ভালো লিখছেন, সেখানেও অনেকে ভালো লিখছেন। আমি আসলে কবির কাব্যগুণ বিচার করার জন্য করছি না, কিন্তু আপনি দেখবেন যে বাঙালির কিন্তু, যদি আমরা হিসেব করি, তাহলে সামষ্টিক জাগরণ কাল আমি মনে করি তিনটি। প্রথমত হচ্ছে ১৯ শতক, যেটাকে একটা ফ্লাওয়ারিং বলা হয়, যে এই সময় বহু প্রতিভা এসেছে। এখন দেখবেন আপনার প্রচুর লেখা হয়েছে, এবং তখন কিন্তু যে জাতীয়তাবাদী চিন্তা থেকে শুরু করে নানা ধরনের চিন্তা, কিন্তু অনেক মতবাদ, বুর্জোয়া মতবাদ থেকে শুরু করে ইউরোপ বাহিত অনেক তত্ত্ব, সবকিছু কিন্তু তখন আসা শুরু হলো। এবং সে সময় আমরা কিন্তু অনেক বড় লেখকের আবির্ভাব আমরা দেখেছি। একেবারে যদি আমরা মাইকেল, বিদ্যাসাগর, অর্থাৎ সমাজ সংস্কারক এবং লেখক, তারপর রবীন্দ্রনাথ তো আছেনই, এরকম আমরা কিন্তু অনেক, যাকে বলে অসম্ভব রকম গিফটেড রবীন্দ্রনাথকে আমরা সে সময় পাই। এই ১৯ শতকটা কিন্তু বাঙালির একক মানে যাত্রার অভিজ্ঞান নয়। এই কথাটা একটু খেয়াল করেন, আমি কিন্তু বুঝে কথাটা বলছি। সেটা হচ্ছে যে ১৯ শতকে যে বাঙালির যে জাগরণ হয়েছে, সেই জাগরণে কিন্তু উইলিয়াম জোন্সরাও ছিল, যারা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছে। উইলিয়াম কেরিরাও ছিল। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র আমাদের মনীষারা যে করেছেন তা না, তাদের সঙ্গে কিন্তু অন্য মনীষা যুক্ত হয়েছে। আমরা ডিরোজের কথা বলি, ডেভিড হিয়ারের কথা বলি, এরকম অনেকের আমরা কথা বলি, তাই না? যাই হোক, কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ বাঙালির একটা প্রাণ, মন, আত্মার সুপ্তিভঙ্গ কাল। এটা আমার কথা না, এটা বলেছে মোহিতলাল মজুমদার। কিন্তু আমি মনে করি যে বাঙালির আসলে যদি জাতিসত্তা হিসেবে, কারণ সেই সময়ের যদি আপনি বিবেচনা করেন, তাহলে আরো অনেক ব্যাখ্যা করা যেতে পারে যে বাঙালিয়ানা, বাঙালি জাতিসত্তা, বাঙালি স্বপ্ন, সেটা কিন্তু একটা সর্বভারতীয় স্বপ্নের ভেতরেও কিন্তু নানাভাবে ঘুরপাক খেয়েছে।
কিন্তু সত্যিকার অর্থে বাঙালি জাতিসত্তার যে উদ্বোধন, যেটা যেটা একটা লিঙ্গুইস্টিক ন্যাশনালিজমের জন্ম দিয়েছে আমাদের সামনে, একটা এথনিক ন্যাশনালিজমের জন্ম দিয়েছে, সেটি কিন্তু আমাদের ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনই হচ্ছে আমাদের বাঙালি যে তিনটি বড় ঘটনার মধ্যে দ্বিতীয় বড় ঘটনা হচ্ছে ভাষা আন্দোলন, এবং যেটাকে আমি মনে করি যে সত্যিকার অর্থে বাঙালি আনার যে জায়গাটা, সেই জায়গাটাতে আমাদের উপনীত করেছে, এবং সেটি আমাদের আসলে প্রাণমন আত্মার শক্তি ভঙ্গ করে। তৃতীয়টি হচ্ছে, এটা নিয়ে অনেকে হয়তো বলবেন যে আমরা সপ্তম বৃহত্তম জাতিগোষ্ঠী, কিন্তু না, আমরা যদি জাতিগোষ্ঠী এবং এটা এথনোলিঙ্গুইস্টিক পার্সপেক্টিভ আমরা দেখি, তাহলে বাঙালিরা হচ্ছে পৃথিবীতে তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। মানে এটা জাতিসত্তার দিক থেকে, এথনিসিটির দিক থেকে যদি দেখি, আর যদি কমিউনিকেশনের মাধ্যম হিসেবে, কারণ আপনারা আপনি এই বিষয়ে চর্চা করেন, আপনি জানেন যে সংস্কৃতির আসলে যে ভাষা কিন্তু সংস্কৃতির বাহন। আমার ভাষা কিন্তু আমার সংস্কৃতির বাহন, কিন্তু আমি যখন অন্য ভাষায় কথা বলি, আমি যখন ইংরেজি ভাষায় কথা বলি, তখন কিন্তু আমার সংস্কৃতির সকল দোতনা কিন্তু সেটা বহন করে না, সেটা কিন্তু কমিউনিকেশনের মাধ্যম। আমি সেজন্য এথনোলিঙ্গুইস্টিক অর্থাৎ নৃভাষা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলছি যে বাঙালিরা হচ্ছে, আপনি লক্ষ্য করবেন যে দ্বিতীয় বৃহত্তম জাতিসত্তা। এই জাতিসত্তা কিন্তু কোনো রাষ্ট্র ছিল না, যেটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই রাষ্ট্রটা পেয়েছি। তো এই যে বাঙালি, এই বাঙালি আনা, বাঙালি স্বপ্ন এবং আকাঙ্ক্ষার যে যাত্রাটা, সেটা আমাদের দ্বিতীয় যাত্রাটা শুরু হলো ভাষা আন্দোলনের মাধ্যমে। তৃতীয় যে যাত্রা, সেটা হচ্ছে আমরা 1971 সালে আমরা একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর সেই বজ্রকণ্ঠের বরাভয়ে, আমি বলি তর্জনীর বরাভয়ে আমরা জেগে উঠেছিলাম, এবং সারা পৃথিবীতে বাঙালির প্রথম জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। তো এই যে তিনটি বড় ঘটনা, এই তিনটি বড় ঘটনা, দুটি ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশে ঘটেছে বলে বাংলাদেশের কবিদের কবিতা আপনি কিন্তু সময়ের আবেগ পাবেন, সেই প্রাণ পাবেন, সেই তীব্রতা পাবেন, সেই ক্ষোভ পাবেন, সেই বিক্ষোভ পাবেন, যেটা সামগ্রিকভাবে কিন্তু সকল দেশের কবিতা সেটা ধারণ করে না। এই জায়গাটাতে কিন্তু একটা পার্থক্য আছে। কিন্তু অন্য দিক থেকে আমি বলবো, ভাষার দিক থেকে তো আসলে পার্থক্য থাকার কথা নয়। আমার প্রক্ষেপণ বা আরেকজন কবির প্রক্ষেপণ তো একই রকম হতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতা একই রকম নয় বলেই আমি যে ভাষায় কথা বলছি, সেই ভাষা হয়তো আসামের একজন কবি হয়তো বলছে না, ত্রিপুরার একজন কবি হয়তো বলছে না, হয়তো পশ্চিমবঙ্গের একজন কবি বলছে না। কারণ আমার ভাষা যখন আমি বলছি, আমার মানে আপনার আমি শহীদ মিনার নিয়ে যখন লিখছি, আমি যখন আমার প্রতিবাদের কবিতা লিখছি, আমরা যখন আপনার স্বাধীনতার কবিতা লিখছি, তখন তো আমরা একটা কবিতাও আমাদের লিখতে হচ্ছে, অর্থাৎ সবাই মিলে একটা স্বাধীনতার কবিতা আমাদের লিখতে হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পার্থক্যটা কিন্তু আমি মনে করি বড় পার্থক্য। আর এমনিতে তো কবি হিসেবে তো তারতম্য থাকবেই। না, আপনি যেটা বলতে চাইছেন যে এই অভিজ্ঞতার কারণে ভাষাও যেমন বলতেছে, সেটা কিন্তু এক ধরনের স্বতন্ত্র শিল্প রূপেরও জন্ম দিয়েছে। অনেক সময় মনে হয় যেন শুধু কাব্য ভাষার মনোযোগ দিলে শিল্প ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু না, আমাদের শিল্পরূপ আমাদের মতো করেই আমরা নির্মাণ করেছি। সেটা সেদিক থেকে তার স্বাতন্ত্র্য, সেটা হয়তো বা কখনো উচ্চকিত হতে পারে, কখনো সরাসরি হতে পারে, সেটাও তার কবিতার একটা শিল্পরূপ, এবং তার মধ্যে নিশ্চয়ই নানাবিধ তারতম্য এবং মাত্রাভেদ রয়েছে। সেটা আমরা জানলাম তার সঙ্গে ইতিহাস যুক্ত করে। কিন্তু একেবারে এই মুহূর্তে একেবারে নতুন প্রজন্ম যারা এই ০ দশক বা ১-এর দশকে যারা লিখছেন, একেবারে এই মুহূর্তে সমকালীন কবিতাও নিশ্চয়ই আপনি অনুসরণ করেন, পাঠ করেন, সেখানে কি কাব্য ভাষায়, কাব্যশৈলীতে আগের এই অভিজ্ঞতার বাইরে কোন নতুন কোন স্ফুরণ আমরা দেখতে পাচ্ছি? এবং সেটা স্বাভাবিক, কারণ তারা তো সেই অভিজ্ঞতা পেতে যায়নি, তারা একেবারে নতুন বাংলাদেশ পেয়েছে, নতুন অভিজ্ঞতা। সেখানে কি 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 লক্ষ্য করছেন আপনি বৈশিষ্ট্য তাদের কাব্য ভাষায়? আমি আরেকটা বিষয় একটু আপনাকে বলতে গিয়ে, তখন আসলে একটা লক্ষ্য করবেন যে আমরা যখন আসলে বিশ্বমানের কবিতার কথাগুলি বলি, কিন্তু আমাদের ওই বিশ্বমানের জায়গাটার মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। আপনি জানেন যে রবীন্দ্রনাথ কিভাবে পৌঁছেছিল বৈশ্বিক প্রেক্ষাপটে, যেহেতু ইয়েস কিংবা তাদের হাতে পৌঁছেছিল বলেই রবীন্দ্রনাথ সেভাবে জিনিসটা সারা পৃথিবী জানতে পেরেছে। আজকে ফেসবুকের কল্যাণে কিন্তু অনেক কিছু হয়তো সম্ভব হচ্ছে, কিন্তু তারপরেও আমরা একটা জিনিস লক্ষ্য করি যে সারা পৃথিবী হয়তো অনেকগুলি ভাষা লিখছে, কিন্তু মূলত দুইটা ভাষা লিখছে। একটি ভাষা হচ্ছে তার নিজের মাতৃভাষা, এবং আরেকটি ভাষা হচ্ছে ইংরেজি ভাষা। কারণ আপনি যদি আপনার কবিতাটাকে, আপনার লেখাটাকে ইংরেজিতে যদি অনুবাদ করতে না পারেন, তাহলে মনে হচ্ছে আপনি বোধহয় বৈশ্বিক পোয়েট হচ্ছেন না। এবং আমরা দেখেছি, আপনি নিজেও পৃথিবীর বহু বড় লেখকের লেখা আপনি পড়েছেন, আমরাও পড়েছি। আমার তো মনে হয় যে মানে পৃথিবীতে অনেক বিখ্যাত কবি আছে, তাদের চাইতে আমাদের বাংলা সাহিত্যে আরো অনেক বিখ্যাত কবি আছে। বিখ্যাত বলতে আমি বলবো যে অনেক ভালো কবি আছে,
কিন্তু তারা সেভাবে পরিচিত হচ্ছে না, কারণ হচ্ছে যে ওই কবিতাকে যে ট্রান্সফার যেটা করা হচ্ছে, অনুবাদ থেকে শুরু করে এই কাজগুলি কিন্তু আমাদের পক্ষে আমরা সেভাবে করতে পারছি না। সেজন্য আমরা যখন বাংলা ভাষা লিখছি তখন যেন আমি একটা বাংলা ভাষার কবি, আর যখন ভারতে বসে আরেকজন যখন লিখছে, ইংরেজি ভাষা লিখছে, তার একটা কবিতা হয়তো দেখা যাচ্ছে যে কোথাও ছাপা হচ্ছে, সে কিন্তু সারের সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ড পয়েন্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় সমস্যা। এই জায়গাটাতে আসলে গ্যাপটা পূরণ করার জন্য ভালো তো অবশ্যই আমাদের মনে হয় যে অনুবাদক এবং সেই কাজগুলির দিকে নজর দেওয়া দরকার। তো সেটা যাই হোক আরেকটি আরেকটা হ্যাঁ প্রসঙ্গ। হ্যাঁ না, আমি যেটা জানতে প্রশ্ন। চাইছিলাম যে একেবারে হ্যাঁ, আপনি তরুণ প্রজন্মের কবিতার এখন আমি প্রতি বলবো আপনার যে কি মূল্যায়ন? তরুণ প্রজন্মের তো আমাদের দেশে যে একটা কথায় কথায় একটা তো আছে যে বাঙালিরা তো স্বভাবগতভাবেই আমাদের যে বেসিক পার্সোনালিটি স্ট্রাকচার যেটা আর কি, মানে আপনার এটাকে সমাজবিজ্ঞান কিংবা নৃবিজ্ঞানে এবং কি সাইকোলজি তো বলে যে এটা হচ্ছে বেসিক পার্সোনালিটি স্ট্রাকচার, মানে প্রত্যেকটা সমাজে কিন্তু একটা মৌল ব্যক্তিত্বের কাঠামো থাকে, মানে এটা। এবং নিহারঞ্জন রায় যে বাঙালির ইতিহাস। ঐতিহাসিক, হ্যাঁ, যিনি বাঙালি দ্বিপর্ব। ইতিহাস লিখেছেন, তো তিনি একটা কথা বলেছেন যে নদ নদী হচ্ছে বাঙালির প্রাণ। এবং এই যে নদ নদীগুলিতে, অর্থাৎ মানে এই কথাটা বলতে গিয়ে যে আমাদের আমাদের জীবন যাপনের ভেতরে যে আপনার একটা আবেগ, একটা স্বপ্ন এবং এই সবকিছুর সঙ্গে কিন্তু একটা কবিতার একটা সম্পর্ক আছে। সেজন্য কিন্তু আমরা বেসিক্যালি বাঙালি কিন্তু এক ধরনের সাপনিক জাতি, এবং আপনি দেখবেন প্রচুর কবিতা হচ্ছে। এখন কঠিনভাবে যদি বলতে যাই তাহলে তাহলে তো জীবন দাসের কাছে যেতে হবে। জীবন দাস যখন বলেন যে সকলেই কবি নয়, কেউ কবি, কিন্তু এই কথাটা তো সবাইকে বলা যায় না। একবার সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিল যে অনেককে আমার বলতে ইচ্ছে করে যে আপনি আর লিখবেন না, কিন্তু আমি সাহস করি না। এই জন্যেই যে আমি যদি বলি তাহলেও বলবো এই বেটার জন্য আমি কবি হতে পারলাম না। এই সমস্যা তো আমি মনে করি যে মানে আমাদের দেশে যে পরিমাণে মানুষ কবিতা লিখছে তাদের সিংহভাগের এই সমস্যা। কিন্তু প্রতিটা প্রজন্মেই কিন্তু কিছু ভালো কবি থাকেন, যাদের কবিতার ভেতরে একটা উজ্জ্বল দ্যুতি আমরা দেখি, তাদের কবিতার ভাষায়। কারণ কবিতা তো আসলে হচ্ছে যে সমাজের ভাষার সকল কিছু ধারণ করে, গতি, রিদম যাকে বলে, সে রিদমকে ধারণ করে, কনোটেশনকে ধারণ করে, এবং ডিনোটেশনকে তো অবশ্যই, অর্থাৎ শাব্দিক অর্থ যেটা সেটাকেও ধারণ করে, এবং পাশাপাশি নিহিতার্থকেও ধারণ করে। যেহেতু সবকিছুকে ধারণ করে, এই জিনিসটা কিন্তু তৈরি করা খুব সহজ কাজ নয়। কারণ আপনাকে কিন্তু ওই প্রকৌশলটা ভালোভাবে জানতে হবে, কিন্তু শুধু প্রকৌশল জানলে হবে না, আপনাকে কিন্তু এক পর্যায়ে কিন্তু স্থপতি হয়ে শুধু দাবা খেলার ছক সাজানো শিখলে হবে না। কবির দাবার গুটি কিন্তু হাতে থাকে না, সেটা ছুটে লাফালাফি শুরু করে দেয়। সেটাকে কন্ট্রোলে রাখার, অর্থাৎ সেই গেম থিওরিটাও কবিকে কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তো সেই জন্য আমরা দেখেছি যে কোনো কবি আছেন আমাদের এই মানে অনেকগুলি প্রজন্ম তো আমরা পরে দেখেছি, এবং যেমন আমি 60-70 বা কেউ মানে পশ্চিমবঙ্গে আবার ওই 6-এর দশক 7-এর দশক এভাবে বলে, বাট আমাদের দেশে আমরা 70 দশক 80 দশক এভাবে আমরা বলি। যাই হোক, আমরা যে ভাষায় বলি না কেন, প্রত্যেক দশকে কিন্তু আপনি যদি চিহ্নিত করতে হয় তাহলে আপনি কিন্তু 2-3-4 জন যে বেশি করতে পারবেন। আমরা যতই বলি না কেন 30-এ এত এত মহত্তম কবিরা এসেছে, তারপরে আমরা 5 জনের বেশি হিসাব করি না। অতএব আমি ওর বেশি আমি বলতে চাই না, কারণ যারা টিকে থাকবে, কে টিকে থাকবে বলতে পারি না, আমি টিকে থাকবো কিনা আমি বলতে পারি না। স্মরণযোগ্য হতে হবে কবিতাকে, কিন্তু পাশাপাশি কবিতার ভেতরে সেই অন্য জিনিস থাকতে হবে। সেই জায়গায় আমরা মনে করি যে প্রত্যেক দর্শকে কিছু ভালো কবি আছেন, এবং তাদের চেহারা আস্তে আস্তে পরিস্ফুটিত হচ্ছে, সামনে আরো হবে। কিন্তু আমি একেবারে কারণ নাম এই মুহূর্তে উল্লেখ করছি না। আমি মনে করি যে বাংলা কবিতা নিয়ে আমি হতাশ নই। আমি যে আপনাকে কিছুক্ষণ আগে বলেছি যে ওই যে বিশ্বমানের কবিতা, আমাদের কবিতার যে ভাষা সেটি যে কোনো বিশ্বমানের কবিতার সঙ্গে আশা হতাশার কথা নাই, বলতে চাইছিলাম যে এই মুহূর্তের কবিতার কাব্য ভাষার মতো কোনো গুণগত কোনো মৌলিক পরিবর্তন ঘটে গেছে কিনা। হ্যাঁ, কাব্য ভাষার ভেতরে একটা পরিবর্তন আছে, আমি একটু বলি আপনাকে। আমার কাছে মনে হয় যে খুব মেজর পরিবর্তনটা আমি বলবো না, কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে একটা সময় যখন আসলে সারা পৃথিবী তো কিছু তাত্ত্বিকতার ভেতর দিয়ে গেছে। তাত্ত্বিকতার ভেতর দিয়ে বলতে আসলে যখন আসলে সমাজে কোনো ক্রান্তিকাল সেভাবে থাকে না, তখন এই লড়াইটা কিন্তু সীমাবদ্ধ লড়াই হয়ে যায়। তখন দেখা যায় যে কেউ দেরিদা, ফুকো এসব নানা তাত্ত্বিকতার ভেতরে কিন্তু লোকজন কিন্তু ঢুকে পড়ে। এবং একটা সময় আমরা দেখেছি যে কবিতার যে আপনার মানে লক্ষ্য, সেই লক্ষ্যের সঙ্গে
একটা তত্ত্ব তালাশের একটা লক্ষ্যের সঙ্গে কোথায় যেন একটা মিল খোঁজার চেষ্টা আমাদের কিছু কিছু কবিরা শুরু করলো। তো কবিতা তো আসলে প্রবন্ধ নয়, এটা কিন্তু মনে রাখতে হবে। কবিতা কিন্তু গদ্য নয়। আপনি গদ্য কবিতা লিখতে পারেন, হুম, কিন্তু আপনাকে কবিতা হুম, লিখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে কাজটা হ্যাঁ, আপনি মানে এই কাজটা অনেকে আমাদের যে ৪টা ৫টা যেটা ছন্দ আমরা বলি, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত কিংবা গদ্য ছন্দ, কিন্তু আরেকটি ছন্দ আছে যেটা অন্তমিল ছাড়া যে ছন্দটা, সেটা ফ্রি ভার্স আমরা লিখি। মুক্ত। এখন হুম, হুম, আপনার হুম, হুম, এর বাইরে যখন আমি গদ্য লিখছি তখন কিন্তু আমাকে এই ছন্দের প্রকৌশলগুলি সবগুলি জানতে হবে, জেনে কিন্তু আমাকে অন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে। হুম, হুম, তো অতএব এই জায়গাটাতে এসে দেখা গেল যে আমাদের মানে খুব মানে কিছু বিচ্ছিন্ন অনেকটা এলিনেশনের কবিতার চর্চাটা একটু বেড়ে গেল, এবং পাশাপাশি আপনার ওই যে বনভূমিতে হারিয়ে যাওয়ার কিছু কবিতা লেখা শুরু হয়ে গেল। এরকম একটা ভাষা কিন্তু একটা মাঝখানে ছিল, হুম, হুম, কিন্তু সেটা থেকে আমরা হুম, তারপরে হুম, কিছুটা হুম, সরে এসেছি। আমাদের কিছু কবি আমি মনে করি যে না, তারা হুম, হুম, তাদের কাছ থেকে আমরা এখন ভালো কবিতা, ভালো ওই অর্থে আমি বলবো যে নান্দনিক কবিতা এবং স্মরণযোগ্য কবিতা আমরা পাচ্ছি, এটা একটা বড় জিনিস। তবে ভাষার জায়গাটা যেটা বলেছিলাম, যে অনেকে প্রবন্ধ এবং কবিতার যে পার্থক্যটা এখন এটা বাইরেও হচ্ছে, হুম, হুম, সেটা অনেকে কিন্তু এই পার্থক্যটা বুঝে উঠতে পারছেন না। হুম, এই জায়গাটাতে পার্থক্যটা বুঝতে হবে। ঠিক। আরেকটি হুম, হচ্ছে কবিতা থেকে লিরিক হারিয়ে যাচ্ছে, এটাও কিন্তু এই সময়ের কবিতার একটা বৈশিষ্ট্য, এবং এটি শুধু এখনকার বৈশিষ্ট্য না, এটা আমাদের দেশে না, এটা বৈশ্বিক বৈশিষ্ট্য। যেমন আমি কিছুদিন আগে বেস্ট আমেরিকান পোয়েট্রি নামে একটা, আপনি জানেন যে বের হুম, হয় প্রতি বছর, সেখানে একটা সম্পাদকীয়তে পড়ছিলাম যে যিনি কবিতাগুলি বাছাই করছিলেন তিনি বলছিলেন যে কবিতা থেকে লিরিক হারিয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু অনেকে মনে করছে যে যদি প্রথাগত ছন্দে আমি কোনো কবিতার কাজ করি হুম, তাহলে বোধহয় আমি সেকেলে হয়ে যাচ্ছি, ব্যাপারটা হুম, এরকম। হুম, কিন্তু আসল কাজটি হচ্ছে যে সবকিছুকে নবায়ন করে নতুন করে উপস্থাপন করা, সেটাই। কারণ হুম, মৌলিক ভাষা তো খুব বেশি নাই, হ্যাঁ, সেই যৌগিক শব্দকে কিন্তু মৌলিক করে তুলতে হবে, সেই কাজটা কঠিন। তো সেটা অনেকে ভালোভাবে হুম, করছে, হ্যাঁ। মুন্সিয়ানার সঙ্গে আমি আশা করি তাদের চেহারা না, আরো না, পরিস্ফুটিত হবে হুম, সামনে। হুম। না, কিন্তু একটা সাধারণ অভিযোগ আছে আরকি একেবারে এই সমকালীন কবিতা বিষয়ে, যে খানিকটা জনবিচ্ছিন্ন এবং যে কারণে কবিতার বইয়ের বিক্রি কমে গেছে সাংঘাতিকভাবে। প্রকাশকরাই বলেন, কোন প্রকাশক এটি এখন এটি শুধু হ্যাঁ, হ্যাঁ, আমাদের ক্ষেত্রে হ্যাঁ, নয়, আমি বলি হ্যাঁ। এটি কিন্তু না, আমাদের না, ক্ষেত্রে কিন্তু নয়। তারপরেও মানে কিছুদিন আগে আ এই কিছুদিন আগে এর আরেকটি লেখার কথা আমি বলি। কিছুদিন হ্যাঁ, আগে একটি লেখায় একজনকে মানে একজন বলেছিল, মানে একজন লেখক আরেকজন লেখকের সঙ্গে আলাপ করতে গিয়ে, আমি এই মুহূর্তে মানে নামটা উল্লেখ করছি না। কিন্তু তিনি বলছেন যে তিনি কবিতা পড়ে কোনো পথের সন্ধান পাচ্ছেন না। তার মানেটা হচ্ছে ওই যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আপনি বনভূমিতে যদি হারিয়ে যান, অর্থাৎ আপনি সেখানে সৌন্দর্যের ভেতরে আপনি ঘুমিয়ে পড়লেন, আপনি বের হতে পারলেন না, হুম, হুম, তাহলে সেই কবিতাটা কিন্তু নতুন প্রজন্মের কাছে কিন্তু সেভাবে পৌঁছবে না। হুম। তো সেই জন্য আসলে ওই সমস্যাটা কিন্তু এটা বৈশ্বিক কবিতার সমস্যা। এটা কিন্তু শুধু বাংলাদেশের না, কবিতা না, না কারণ তো ফেসবুকের কারণে সারা পৃথিবীতে কবিতা সেভাবে যেহেতু ছড়িয়ে যাচ্ছে, এবং আমরা অনেকেই কিন্তু ওই যে অনুকরণও তো করি, অনুকরণ করতে গিয়েও কিন্তু অনেক সময় এই ঘটনাগুলি ঘটে। বৈশ্বিক সমস্যা যাই হোক না, আমাদের দেশে তো আমরা দেখেছি, আপনি ৭০-এর কথা বললেন, সেই হ্যাঁ, দশক ৮০ তো কবিতা কি পরিমাণ জনপ্রিয় ছিল। মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত শিক্ষিত ছাত্র, শিক্ষক, কর্মী তারা বই তবে কিনছে, উপহার দিচ্ছে, কবিতা পাঠের অনুষ্ঠানে তবে যাচ্ছে। তবে ১২০০ এখন কিন্তু ২০০০ করে বই ছাপা হচ্ছে, তখন বিক্রি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন বলা তবে যায় না। এখন হ্যাঁ, কিন্তু আপনি হ্যাঁ, যদি পরিসংখ্যান নেন, হুম, হুম, এই মুহূর্তে যদি আপনি পরিসংখ্যান নেন, আমার মনে হয় যে আপনি দেখবেন যে কবিতার পাঠক বেড়েছে। হুম, এটার পেছনে একটা কারণ আছে। হুম, কারণ হচ্ছে যে এটা ফেসবুকের কারণে। হুম, কারণ আপনি যখন একটা কবিতা আপনি ফেসবুকে দেবেন, সঙ্গে, সঙ্গে আপনি দেখবেন মুহূর্তের মধ্যে কয়েকটা লাইক পড়ে যাচ্ছে। ওরা কিন্তু কেউ পড়েনি। হুম, ওরা কিন্তু কেউই পড়েনি কবিতাটা। কিন্তু যেহেতু আলম খোরশেদ দিয়েছে, অতএব একটা লাইক দিয়ে দাও। কামাল চৌধুরী দিয়েছে, একটা লাইক দিয়ে দাও। হ্যাঁ? হুম, এই যে লাইকটা, এইরকম লাইকের সংখ্যাটাকে কিন্তু আমরা গাণিতিক হিসাবটা করি। হুম, আপনি যদি একটা উপন্যাসও ফেসবুকে দিয়ে দেন, সঙ্গে, সঙ্গে আপনি লাইক পাবেন। হুম, 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 কারণ হচ্ছে ওই যে দিয়েছেন সেজন্য লাইক। তো এটাই। হ্যাঁ, এইভাবে কিন্তু একটা পরিসংখ্যান মাঝখানে হয়েছে। তাতে দেখা গেছে যে এই করোনা কালে অনেকে ঘরে বসে কিন্তু প্রচুর কবিতা লিখছে এবং প্রচুর কবিতা ফেসবুকে পড়ছে। এইভাবে কিন্তু কিছু পাঠক যে বাড়েনি তা না। কিন্তু হুম, সত্যিকারের পাঠকের যে কথাটি আপনি বললেন, আগে কবিতা এখনকার মতো তো আসলে এত টেলিভিশনে, এত চ্যানেল, এত কিছু, এত ছিল না। খোরাক তো হ্যাঁ, ছিল না। কিন্তু সেই হুম। সময় মানুষ কিন্তু মানে সৃজন চর্চা, মনন চর্চার ভেতরে ছিল, কবিতার ভেতরে ছিল, সাহিত্যের ভেতরে ছিল। সেটা থেকে একটু বিচ্ছিন্নতা তো আছেই।
জি। কিন্তু অন্তত কবিতার বইয়ের বিক্রি তো অন্তত বাড়াতে হবে। হ্যাঁ, কবিতার বইয়ের বিক্রি যদি ৩০০ তে নেমে আসে, এটা অত্যন্ত হতাশার কথা আর কি। তো হ্যাঁ, সেই ক্ষেত্রে আসলে কি করণীয়? আমি ব্যক্তিগত ভাবছিলাম কবিতাকে বোধহয় আরেকটু জনমানুষের কাছে নিয়ে যাওয়ার একটা উদ্যোগ নেওয়া উচিত। আমাদের একসময় ২১শে ফেব্রুয়ারিতে বাংলা একাডেমিতে কবিতা পাঠের আসর হতো, স্বরচিত কবিতা পাঠ। কত মানুষ সে আসর কবিতা শুনতো। জাতীয় ঐক্য হ্যাঁ, 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 তখন তো হ্যাঁ, এখন কিন্তু দেখেন ভরে আপনি সেটা হয় না। কেউ এখন যায় না। হইলেও লোকজন খুব একটা যায় না। জাতীয় ঐক্য কবিতা ঐক্য পরিষদের যে উৎসব, দুদিন ব্যাপী উৎসব হতো, টিএসসির সামনে গোটা রাস্তা জুড়ে সে একটা উৎসব মুখর পরিবেশ, সব রকম মানুষ আসছে আর কি। তো আবার কি সেরকম কোন হ্যাঁ, একটা উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা? এবং আপনি যেটা কাব্য ভাষার ক্ষেত্রেও বললেন যে অবশ্যই সময়কে ধরতে হবে, কিন্তু ওই যে ছন্দ, ওই যে কবিতার মৌলিক কতগুলো উপকরণ, সেগুলোর প্রতি সম্মান সমীহা জানিয়ে একটা নতুন ধরনের কাব্য আন্দোলনের সূত্রপাত কি হতে পারে কিনা, এরকম কিছু আপনি ভেবেছেন কিনা, সেটা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। না, কাব্য আন্দোলন তো আসলে সবসময় হতে পারে আপনার, এবং একেবারে সেটার জন্য যে সকল কবি একসাথে আন্দোলন করবে ব্যাপারটা সেরকম নয়। আপনি জানেন যে যখন মানে ফরাসিতে মানে অর্থাৎ ফ্রান্সে যখন দাদাবাদীরা আন্দোলন শুরু করলো, আন্দোলন তারা কিন্তু একটা পাগলামি করলো, বললো যে তোমাদের মানে নিজের মোটর পার্টস তুমি যেহেতু ভেঙে ফেলছো, তুমি হচ্ছে তোমার ভেতরে দাদা আছে, অতএব তুমি কবিতা লিখতে পারবে, ব্যাপারটা এরকম। তো এক একটা আন্দোলন থেকেই কিন্তু আবার পরে আমরা দেখেছি যে সেখান থেকে কিন্তু পরাবাস্তব সুরিয়ালিস্টিক কবিতা এসেছে, মানে অর্থাৎ বিভিন্ন সময় যে হচ্ছে না আন্দোলনটা, কিন্তু আমরা ৭০-এ যেভাবে দেখেছি সামষ্টিক আন্দোলন, হ্যাঁ, কিংবা ধরেন আপনি সামাজিক একটা, একটা হ্যাঁ, ঘটনা। একটা হ্যাঁ, সামাজিক এবং হুম, কবিতাকে কিন্তু একটা হাতিয়ার হিসাবে তৈরি হুম, করার যে কাজটা, যেমন জাতীয় হুম, কবিতা পরিষদ একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে কিন্তু কবিতাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। এই জায়গাটাকে আপনার, এই জায়গাটাতে আমরা মনে করি যে আমাদেরকে, কবিদেরকে কিন্তু শুধুমাত্র ওই যে আমি বিবরবাসী হয়ে থাকলে হবে না, হুম, হুম। তাদেরকেও কিন্তু সামাজিক কুপমণ্ডকতার বিরুদ্ধে হ্যাঁ, তাদেরকে আমাদের, মৌলবাদ বিরোধী হ্যাঁ, কবিতার একটা উৎসব হতে পারে। হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, হ্যাঁ, অসাম্প্রদায়িক হ্যাঁ, হ্যাঁ, কবিতার যে যাত্রা, হ্যাঁ। সে বিষয়গুলিকে আমাদেরকে শানিত করা দরকার। কারণ সমাজে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে কবিতা কিন্তু শানিত একটা ইয়ে হতে পারে, এবং সেটা মানুষকে যেভাবে নজরুলের কবিতা যেভাবে আঘাত করেছে, নজরুলের কবিতা যেমন সারা বাংলাদেশের মানুষকে কিন্তু জাগিয়ে তুলেছে, সেরকম কিন্তু একটা জাগিয়ে তোলার ব্যাপার আছে। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু এখনো যদি কেউ মনে করেন যে না আমি আমার নান্দনিক কবিতা লিখবো না, তাহলে কিন্তু সে টিকে থাকতে পারবে না। তাকে মুক্তিযুদ্ধের পক্ষে সে কবিতাগুলি লিখতে হবে, যে কবিতাগুলি আমাদের মানে আমাদের ইতিহাসের কাছে নিয়ে যাবে, আমাদের ঐতিহ্যের কাছে নিয়ে যাবে, এবং আমাদেরকে আমাদের আত্মত্যাগের মহিমার কাছে নিয়ে যাবে। অতএব কবিকে কিন্তু এই বিষয়টা দরকার আছে। সেজন্য আমি মনে করি পিপলস পোয়েট্রিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ জনগণের জন্য আপনাকে কবিতা লিখতে হবে। এই এই যে লেখার যে জায়গাটা, সেই জন্য, এবং আমি জানি না কতটুকু আমি কিন্তু ২ ধরনের কবিতা লেখার চেষ্টা করি। কিছুটা আ মানে আমার কিছু কবিতা আমি কিন্তু চেষ্টা করি যাতে করে একেবারে মানে আ সেইভাবে আমি পৌঁছতে হুম, পারি যারা মূলধারার সাধারণ পাঠক পাঠগোষ্ঠীর আছে। কাছে। হুম, হুম। পাশাপাশি পাশাপাশি যারা বোদ্ধা পাঠক হিসাবে নিজেদেরকে দাবি করেন, তাদেরকে আমি বঞ্চিত করতে চাই না। অর্থাৎ ২ ধরনের কবিতা লেখারই আমি চেষ্টা করি। আচ্ছা, আমরা কবিতা বিষয়ে কথা বললাম। এটা সামগ্রিকভাবে আমাদের সাহিত্যের যে পরিমণ্ডলটা, একটা বৃহত্তর পরিমণ্ডল, সেটা নিয়েও আমার মনে হয় আমাদের একটু কথাবার্তা বলা উচিত। যে কারণ শুধু লিখলেই তো হবে না, সেগুলো প্রকাশের ব্যবস্থা করতে হবে, সেগুলোকে পাঠকের কাছে পৌঁছতে হবে, সেগুলো নিয়ে আলোচনা সমালোচনার সংস্কৃতি গড়ে উঠতে হবে। তো কি মনে হচ্ছে আমাদের সামগ্রিকভাবে আমাদের প্রকাশনার যে পরিমণ্ডলটি, সেই পরিমণ্ডলটি কতখানি বিকশিত হতে পেরেছে, কতখানি একটা মান, আন্তর্জাতিক মানে পৌঁছতে পেরেছে, যেখানে ধরেন পাণ্ডুলিপি সম্পাদনা একটা পেশাদার ভাবে করা হবে, যেখানে পুস্তক সমালোচনার একটা সংস্কৃতি গড়ে উঠবে, যেখানে লেখক প্রকাশক সুন্দর সম্পর্ক হবে, এবং সেখানে একটা পেশাদারিত্বের চর্চা করা হবে। এই জায়গায় কি আমরা পৌঁছতে পেরেছি? কারণ এটা একটা গুরুত্বপূর্ণ দিক। এই জায়গায় পৌঁছতে না পারলে শুধু লিখে গেলে তো চলবে না। এবং যে আপনি বললেন যে বাইরে পৌঁছানো, তার জন্য প্রকাশকদের উদ্যোগ নিতে হবে, অনুবাদ করাতে হবে, বিদেশি এজেন্টদের সঙ্গে যোগাযোগ আসলে করতে আপনি হবে। এই পরিমণ্ডলটির কি অবস্থা, আসলে কোথায় আছি আমরা আপনি প্রকাশনার খুবই ক্ষেত্রে? গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এনেছেন। আমাদের দেশে প্রকাশনা শিল্প এখন কিন্তু যথেষ্ট পরিমাণে আমি মনে করি যে বিকশিত হচ্ছে। প্রচুর প্রকাশক, প্রচুর লেখক। যখন আমরা ২১-এর বইমেলায় যাই, তখন এত গ্রন্থ যে মনে হয় যে বাংলাদেশ হচ্ছে সৃজনশীলতার বন্যা বয়ে বন্যা যাচ্ছে। বয়ে যাচ্ছে। কিন্তু এই বন্যা তো আসলে এই বন্যার সঙ্গে তো খড়কুটো আসছে। বেনজল এটা একটা কিন্তু কথাই আছে বাংলা সাহিত্যে, এটা বেনজল। কিন্তু ওই যে শ্রবণের বন্যা নয়। হ্যাঁ? মানে সেটা তো এটা বেনজলের মতো। তো এই জায়গাটা কারণ হচ্ছে যে এটার সঙ্গে আসলে একটা অর্থনৈতিক একটা বিষয় আছে। আসলে আপনি দেখবেন যে আ আমাদের দেশে কিন্তু আমরা মানে সৃজনশীলতা চর্চার ক্ষেত্রে
একটু ঘাটতির ভেতরে আছি। কোথায় আছে আমি বলি, আমাদের অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু আমরা সেই জায়গায় ঠিক সেরকম মানের পত্রপত্রিকা বের করতে পারছি না। যেমন আমি খুব দুঃখজনকভাবে বলি, আপনি বলবেন যে বাংলাদেশের কতটা বিশ্ববিদ্যালয় থেকে একটা ভালো সাহিত্য ম্যাগাজিন বের হয়? কতটা বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজস্ব বুক শপ আছে? আপনি গেলে একটা বই কিনে আনতে পারবেন। কিন্তু আপনি যদি ইউরোপে কিংবা আমেরিকাতে এরকম অনেক দেশে আপনি যখন যাবেন, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের কিন্তু থেকে পত্রিকা বের হয়। তাদের নিজস্ব প্রেস আছে, ইউনিভার্সিটি প্রেস তো খুবই বিখ্যাত, ইউনিভার্সিটি প্রতিটি প্রেস প্রেস তাদের থাকে, বিভিন্ন বুক ধরনের স্টোর রিভিউ আছে বের বিশাল। হয় হুম, এবং হুম। সেখানে কিন্তু কেউ তদবির করে যে লেখা ছাপতে পারে তা কিন্তু না। তারা কিন্তু পিয়ার রিভিউর মাধ্যমে হয় peer সেগুলো। review মাধ্যমে অনলাইনে সাবমিটেবল মাধ্যমে সাবমিট করে কিন্তু লেখা ছাপতে হয়। কিন্তু আপনি দেখবেন যে পৃথিবীতে সব সারা বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সৃজনশীলতার এই চর্চাটাকে শুধুমাত্র সাহিত্য নয়, অন্য ক্ষেত্র কিন্তু অন্যান্য। আছে। কিন্তু বাংলাদেশে তো আমরা এখনো লাইব্রেরিটাকে গ্রামে গ্রামে পৌঁছতে পারছি না। এটা একটা বড় সমস্যা। আচ্ছা যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে যে বইগুলি বের হয় সেই বইগুলির সম্পাদক নেই, প্রুফ রিডার আছে। তাও প্রুফ রিডার শেষ দিকে ভালো করে প্রুফও দেখতে পারেন। কারণ হচ্ছে যে একটা কবিতার যদি আপনি সম্পাদক যিনি হবেন তাকে তো ছন্দমাত্রা হিসাবটা বুঝতে হবে। সে না হলে কিভাবে আপনি সম্পাদনা করবে? একটা কবি এসে যদি বলে যে আমার এই বইটা আমি বের করব, আমরা বের করে বাজারে দিয়ে দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে তার বইয়ের ভেতরে যে আমি এখন একটা সম্পাদনা করছি বা বঙ্গবন্ধুকে নিয়ে বাংলাদেশের কবিতা, এটা ইউপিএল থেকে বেরোবে, তো সেটা প্রায় শেষ পর্যায়ে কাজটি আছে। এটা করতে গিয়ে আমি দেখলাম যে বিভিন্ন সম্পাদনা, আমি কিন্তু আমার এই জায়গাতে সব বইগুলি এখন রাখা, কি পরিমাণে ভুল। এমনকি আমাদের বিখ্যাত কবিদের কবিতা যে ছাপা হয়েছে সে প্রুফ দেখে নাই ঠিক মতো, মাত্রাবৃত্তের কবিতা মাত্রা ফেলে দিয়েছে, অক্ষরবৃত্তের কবিতা মাত্রা ফেলে দিয়েছে, মানে বানানে ভুল, মানে এইরকম একটা অবস্থা। তো এই যে জায়গাটা, যেহেতু আমাদের আসলে কিছু কিছু দুই একজনের অবশ্যই ব্যতিক্রম তো আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো এডিটর নাই। তো আপনাকে এডিটর লাগবে। এখন সমস্যা হচ্ছে যখনই আপনি এডিটর দিতে যাবেন তখন কিন্তু বইয়ের দাম বেড়ে যাবে। অর্থাৎ এডিটর কিন্তু আপনার তো অল্প পয়সা কাজ করবেন। আপনি কি অল্প পয়সা কাজ করবেন? কথার কথা বলছি যে আপনি একটা বইকে এডিট করে দেবেন, আপনি বলবেন যে না আমার তো মানে এটা, এই যে জায়গাটা, এই যখন দামটা বেড়ে যাচ্ছে, আমার পাঠক কিন্তু আবার সেই দামে বই কিন্তু সবাই কিন্তু ক্রয় করতে পারছে না। এটা কিন্তু আরেকটা সমস্যা। অতএব এই জায়গাগুলিতে আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা সামনে করা দরকার, যে সরকারকেও একটু করা দরকার যে আমাদের লাইব্রেরিগুলিকে আরো গ্রামে গ্রামে পৌঁছে দেবে। আমরা যে যে লড়াইটা, বাঙালি সংস্কৃতির যে লড়াইটা আমাদের, সেই সংস্কৃতিকে যদি আমরা সেভাবে আমাদের স্কুল পর্যায়ে, গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে না পৌঁছাতে পারি, তো সে জায়গায় পৌঁছাতে গেলে কিন্তু আপনি সাহিত্য দিয়ে পৌঁছাতে হবে, কারণ সাহিত্যটা হচ্ছে আসল প্রাণ। তো সেই জায়গায় বইগুলিকে, ভালো বইগুলিকে পৌঁছে দেওয়া এবং সেই সঙ্গে আমাদের পত্রপত্রিকাগুলিকে পৌঁছে দেওয়ার বোধহয় আরেকটা পরিকল্পনা করা দরকার। কারণ সব পাঠক যে আসলে তারা সব বই কিনতে পারবে হ্যাঁ, সেটা সম্ভব না। সেজন্য আসলে অনলাইনেও কিছু সে ব্যবস্থাগুলি করা দরকার, যাতে করে লোকজন, যেহেতু আমরা এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছি, যাতে করে সেটা পড়তে পারে। আমার মনে হয় যাত্রাটা শুরু হয়েছে, তবে আস্তে আস্তে আমাদের এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করা আরো দরকার। যেমন পুস্তক সমালোচনা সংস্কৃতি, বইপত্র যে বেরোচ্ছে কেমন হচ্ছে না হচ্ছে, কোনো সমালোচনাই কোথাও আজকাল হয় না। একসময় তবু কিছু কিছু হতো সাহিত্য পাতায় বা ম্যাগাজিনে। আজকাল কোনো খবর না। হচ্ছে কি, আগে কিন্তু আপনি দেখবেন আমাদের দেশে কিন্তু আপনার লিটল ম্যাগাজিন কিন্তু খুব একটা মানে বিকশিত হয়নি। একটা সময় কিছু পত্রিকা বেরোতো, যেমন পশ্চিমবঙ্গে যেরকম প্রচুর লিটল ম্যাগাজিন বের হয় এবং ভালো ভালো লেখা সেগুলিতে বের হয়, এবং অনেক যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি তাদের নানা ধরনের লেখা আমরা সেখানে দেখি, এবং খুবই রিচ আমি বলবো যে মানে এই লেখাগুলি। আমাদের দেশে কিন্তু যেমন সমকাল একটা পত্রিকা ছিল, যেখানে কিন্তু লেখকদের একটা জায়গা ছিল, সিকান্দার আবু জাফর প্রতিষ্ঠিত, সেখানে কিন্তু অনেক লেখক সেখানে লিখেছে। আবার আব্দুল্লাহ আবু সাইদের একটা পত্রিকা ছিল, সেখানে অনেক লেখক লিখেছে। এভাবে কণ্ঠস্বর, যেটা মানে কণ্ঠস্বর আমরা শেষ দিকে আমরাও লিখেছি। এরকম অনেকগুলি পত্রিকা তো বেরিয়েছে, কিন্তু একেবারে প্রচুর পরিমাণে যে তা নয়, কিন্তু ওই পত্রিকাগুলি কিন্তু লেখক তৈরির কাজটা করেছে। কিন্তু পরে আপনি লক্ষ্য করবেন, আমরা যখন 80 দিকে আসি তখন কিন্তু প্রচুর পত্রিকা বেরো শুরু করলো, কম্পিউটার যে সুবিধা পাওয়া, যে কবির লেখা হয়তো ছাপা হতে অনেক সময় লাগবে, যেমন আমরা বহু কষ্টে কবিতা ছেপেছি, আমরা কিন্তু আহসান হাবিবের কাছে ছন্দের পরীক্ষা দেওয়ার পরেই কবিতা ছাপাতে পেরেছে, তাই না? এত সহজে তো কবিতা ছাপা হয়নি, আপনি জানেন যে, তাই না? কিন্তু তারা নিজেদের কবিতা গুচ্ছ গুচ্ছ কবিতা ছেপে লিটল ম্যাগ বের করা শুরু করলো।
এইটা তো সেই লিটল ম্যাগ না, লিটল ম্যাগ তো একসময় আমি বলবো যে লিটল ম্যাগ ইউনিভার্সিটির মতো, অর্থাৎ ভেতরে সেগুলি সেরকম লিটল ম্যাগ, যে লিটল ম্যাগ থেকে লেখকরা তৈরি হচ্ছে, ঠিক যেভাবে একটা শিক্ষার্থী বের হয়ে আসে। তো সেই জায়গাটা তো আমরা আসলে ওইভাবে করতে পারিনি। আমরা প্রচুর পত্রিকা করেছি, দু একটা ব্যতিক্রম ছাড়া। আমি বলবো অবশ্যই সেখানে ভালো মন্দ তো ছিলই। এই জায়গাটা তো আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিকেও কিন্তু এখন একটু নজর দেওয়া দরকার, যে প্রতিভাকে নারিশ করা দরকার আছে, তাকে ভালো লেখককে তার লেখাটাকে সামনে আনার জন্য সেই ধরনের কিছু প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া দরকার। এই প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে গেলে বলবে যে অনেক খরচ হয়, লোকজন পড়তে চায় না, সেটা তো অন্য বাজেটও আছে, সেখানে একটা বাজেট থেকে তো এটাকে সংস্থান অবশ্যই করা উচিত। আর একটা সমস্যা, পত্রিকাগুলো লেখক সম্মানী দেওয়ার ব্যাপারেও কার্পণ্য করে। একজন মানুষ খেটে খুঁটে একটা প্রবন্ধ লিখবে, সমালোচনা লিখবে, তাকে তো সেই স্বীকৃতিটা পেতে হবে। অবশ্যই দিতে হবে। সমকালের কথা বলেন, সমকাল পত্রিকা সেই তখনই লেখক সম্মানী দিতে তিনি কখনো কার্পণ্য করতে দিতেন না। সংবাদ যখন লিখেছি, দৈনিক বাংলা লিখেছি, আপনাকে তো সম্মানী দিতে হতো, যে টাকার অঙ্কটা যাই হোক না কেন, একটা নীতিগত সম্মানী আমরা পেতাম আর কি। সেটাও এখনো তো অনেক পত্রিকা যে দেয় না, আমি তা বলবো না, দেয়, আবার পত্রিকা হয়তো সেভাবে দিচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়গুলিতে এবং আর লেখকদের জন্য আসলে একটু এইসব চিন্তা ভাবনাগুলি করা দরকার, এবং ভালো লেখকরা যাতে আপনার পৃষ্ঠপোষকতা পায় সেদিকে নজর দেওয়া দরকার, প্রাতিষ্ঠানিক একটা সুযোগ। জি জি। আচ্ছা, আপনি কথা প্রসঙ্গে বইমেলার প্রসঙ্গ তুলেছিলেন। আমাদের বইমেলাটি জাস্ট শেষ হয়ে গেল দুদিন আগে, এবং নানা কারণে, করোনাতে একটা বড় কারণ, এবারে মেলাটি সেইভাবে জমে উঠলো না। কিন্তু সেটা জাতিতে এটা সাধারণভাবে আমাদের এই বইমেলাকে এটা একটা জাতীয় ঐতিহ্যে পরিণত সত্যি, কিন্তু বইমেলাকে ঘিরে আমাদের প্রত্যাশাও তার অনেক উঁচু। সেই প্রত্যাশা যেটা মেটাতে পারছে, বা আপনি যেটা বললেন যে এই বইমেলা কতখানি ফলপ্রসূ হয়ে উঠতে পারছে আমাদের সাহিত্যের উন্নয়নে, সাহিত্যিকদের উন্নয়নে, এটা নিয়ে কি আর নতুন করে ভাবনা চিন্তা করার সুযোগ আছে, বা আপনি নিজে ভাবেন কিনা এটাকে নিয়ে? এখন আপনি স্ট্রাকচারালি আপনি হয়তো অন্যভাবে চিন্তা করা যেতে পারে, সেটা হচ্ছে এটা এই যে শুধু বইমেলা কেন্দ্রিক প্রকাশনা, সারা বছর কিছু না হয়ে, এটা তো সাহিত্যের জন্য খুব একটা ইতিবাচক হচ্ছে বলে মনে হয় না আর কি। আমি এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে আপনি দেখবেন আমাদের দেশে যেভাবে সাহিত্য চর্চাটা হয়েছে, আগে কিন্তু পশ্চিমবঙ্গের সাহিত্যের মানে দিকে আমরা তাকিয়ে থাকতাম। কেন তাকিয়ে থাকতাম? পূজার সংখ্যায় অনেক লেখা বেরোতো, সেই লেখাগুলি আমাদের এখানে আসতো, আমরা সেটা পড়তাম। আমাদের দেশে আপনি লক্ষ্য করবেন যে এখন ঈদে কিন্তু অনেকগুলি লেখা হয়, ঈদ সংখ্যা বের হয়, ঈদ সংখ্যায় আপনার উপন্যাস, গল্প, কবিতা, এবং এই যে আপনার আমাদের যে ঈদ উৎসবের সঙ্গে আমাদের বাঙালি সংস্কৃতির এবং আমাদের বইমেলা সংস্কৃতির যে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওই বইগুলি যেগুলি ঈদে লেখা হচ্ছে, বেশিরভাগই কিন্তু বেরোচ্ছে 21শে ফেব্রুয়ারিতে। আপনি দেখবেন এই যে একটা মানে এটা কিন্তু আমি খুব এটাকে মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করি। অর্থাৎ দুটোই, যেমন আমাদের এই উৎসবগুলো কিন্তু আমাদের সাহিত্যের জন্য একটা গুরুত্বপূর্ণ হিসাবে, এবং পাশাপাশি 21শে ফেব্রুয়ারিতে সে বইগুলি বেরোচ্ছে। হয়তো আমরা বলবো যে সব বইগুলো একই মানের হয় না, সারা পৃথিবীতে হয় না। আপনি যদি আমেরিকাতে দেখেন, আপনি দেখবেন যে ভালো পত্রিকা আছে, আবার কিছু কিন্তু ওই লোকাল প্রেসও আছে যারা পয়সা টয়সা নিয়ে বই বের করে, সেটাও আছে। এবং সেগুলিতে বের করে অনেকে বিভিন্নভাবে ফেসবুকে পোস্ট দিয়ে নানা কথা মানে, কিন্তু আমি বলছি যে সেটাও আছে। তো আমাদের দেশেও কিন্তু সেটা থাকবে, কিন্তু প্রকৃত পাঠক বা প্রকৃত লেখক, যেমন আপনি বলুন, আপনি যে সময়ে আমরা কি তখন এত বই পেয়েছি? কিন্তু তারপরেও তো আমরা একটা সময় বিভূতিভূষণ পড়া শুরু করলাম, তারাশঙ্কর পড়া শুরু করলাম, মানিক বন্দ্যোপাধ্যায় পড়া শুরু করলাম, রবীন্দ্রনাথ নজরুল পড়া শুরু করলাম। অর্থাৎ চাল এবং কাকরের যে পার্থক্য, সেটা তো কিন্তু আমরা আস্তে আস্তে অনুধাবন করতে পেরেছি। কিন্তু সেই সময় তো আরো অনেক লেখক ছিল কিন্তু, এবং খুবই জনপ্রিয় লেখকও ছিল। এই যে আকবর হোসেন নামে একজন লেখক, আপনি কিরকম জনপ্রিয় ছিল আপনি চিন্তা করতে পারেন? হ্যাঁ, বিয়ে বাড়িতে উপহার তো তার বই ছাড়া অসম্ভব ছিল আর কি। এখন আপনার কিন্তু তারা তো মহাকালের বিচারও টিকে থাকেনি, থাকবে না, কারণ হচ্ছে যে লেখক প্রকৃত লেখকই টিকবে। তবে এখান থেকেও কিন্তু আমরা কিছু যে ভালো লেখাগুলি পাচ্ছি, সেটা কিন্তু আমাদের জন্য চিরকালের সম্পদ হয়ে যাচ্ছে। অর্থাৎ বইমেলাটাকে আমি একটা হচ্ছে এইভাবে দেখি, আর আরেকটা ভাবে দেখি যে আপনি দেখেন লেখকরা কিন্তু প্রচুর পরিচিত বাংলাদেশে, আপনি খেয়াল করবেন লেখকদেরকে কিন্তু মানুষ চেনে, এবং এটা বইমেলার কারণে কিন্তু এইভাবে চেনে, পত্রপত্রিকার কারণে। কারণ বইমেলা পরে এখন টেলিভিশনের যুগ, সবাই সাক্ষাৎকার দিচ্ছে, আমার বই বেরিয়েছে, এই সেই নানা সাক্ষাৎকারে তাদের চেহারা
সবাই কিন্তু চিনে যাচ্ছে। সেটা ঠিক, কিন্তু আরেকটা যদি গভীরে যায়, এটা দীর্ঘদিন ধরে 1 মাস ধরে হওয়ার কারণে এবং এটা বাণিজ্য মনস্কতার এটা প্রধান হয়ে গেছে প্রকাশকদের কাছে। এই 1 মাসে তারা সারা বছর আয়টা করে নিতে চায় বাণিজ্য এবং শব্দটা তাড়াহুড়ো করে বইগুলো বার করা, যে কোনো মূল্যে মেলা ধরাতেই হবে, যে কারণে ওই যে ওইটা সুসংবাদী হচ্ছে না। হ্যাঁ, ওইটা হ্যাঁ, সমস্যাটা আমি আগেই বলেছি, সেটা হুম, হলো যে আমাদের ওই যে সমস্যা যে হুম, বেশিরভাগই প্রকাশক হুম। তারা বই যত্ন করে ছাপেন না। তারা সুযোগও নেই, বইয়ের সময় জন্য পাচ্ছেন না, এই তার মেলা ধরনের ধরাতে হবে হ্যাঁ, তাদেরকে না আর না যে কোনো মূল্যে। মেলা হ্যাঁ, ধরতে হবে, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, সেটা কেন হবে? তারা সেটা তো কেন হবে? আগেই বইটা তারা আগে থেকে করতে, হ্যাঁ, হ্যাঁ, আগেই হুম, নিয়ে তারা ভালোভাবে এডিট করে দেখে তারপরে বইটাকে বের করবে। কিন্তু এই জায়গাটাতে আসলে যে বাণিজ্যের চিন্তা যেটা আপনি বললেন সেটা কাজ করে। তবে একেবারে বাণিজ্য চিন্তা বাদ দিয়ে তো প্রকাশক টিকতে পারবে না, না। না, তা তো আগে নিশ্চয়ই না। সেটা তো হ্যাঁ, হ্যাঁ, করতে হ্যাঁ, হবে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অবশ্যই ভালো প্রকাশনী নিয়ে বাণিজ্যটা করতে হবে, সেটা আমি সেইটাই, বলছি। সেটাই। যেমন এই বছর আপনি শুনেছেন বোধহয়, বেস্ট সেলার হয়েছে বইমেলায় একটা ইংরেজি শিক্ষার বই, কি ইংরেজি শিক্ষার বই একটা, মুনজিরিন শহীদ তার লেখা, ওইটা নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। বা আত্ম উন্নয়নের বই বা ইসলামিক এইসব বই, বই এগুলাই সব হচ্ছে এখন বেস্ট সেলার, কিন্তু অন্যান্য বইয়ের কোনো নামগন্ধ কোথাও নেই। সেটা দুঃখজনক আর কি, কারণ ওই আহ, বাণিজ্যটা একেবারেই মানে অতিরিক্ত হ্যাঁ, হয়ে গেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, বেশি তাদের যে আমরা সৃজনশীল নজরটা পড়ে সাহিত্য গেছে। যাতে মানে হ্যাঁ, হ্যাঁ, জায়গাটা হ্যাঁ, ভালো সেটা পেতে দেখা পারে। দরকার। আচ্ছা, আমাদের বাংলা কথায় কথায়, একাডেমিকেও হ্যাঁ, চিন্তা হ্যাঁ, করতে হবে। কথায় জি কথায় আমাদের অনেক সময় পেরিয়ে যাচ্ছে। আর আমরা দুটো প্রশ্ন নেব, এরপর আপনার কবিতা শুনবো, কিছু শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি জি। আপনার নিজের কাজ নিয়ে এখন তো নিশ্চয়ই খানিকটা ব্যস্ততা কমেছে, আপনার সাহিত্য, আপনার কবিতা নিয়ে কি পরিকল্পনা আছে, এবং সামগ্রিকভাবে বাংলাদেশের সাহিত্য নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন আর কি, সেটা যদি একটু আমাদের সাথে থাকতো। আমি আসলে তো আপনি জানেন যে আমি তো কবিতাটা চেষ্টা করি খুশি যে খুব বেশি মানে প্রচুর পরিমাণে লিখি ব্যাপারটা তা নয়। অনেক সময় খুব আলস্যে সময় কাটাই। অর্থাৎ আমি বলছি যে হয়তো ১ সপ্তাহ লিখলাম না, ১ মাস লিখলাম না। তারপরে আবার লেখালেখি করি। কিন্তু আমি চেষ্টা করি মানে সমকালীন কবিতার সঙ্গে নিজেকে অভিযোজিত রাখতে। যাতে করে সারা পৃথিবীতে কি ধরনের কবিতা লেখা হচ্ছে বা আমাদের বাংলা সাহিত্যে কিভাবে লেখা হচ্ছে সেটা। এবং আমার এটা হলো যে আমি আমি কাউকে ব্যক্তিগতভাবে আমি কোনো কবিকে আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে দাঁড় করাতে চাই না। আমি মনে করি যে আমি হচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী এবং আমার লড়াইটা হচ্ছে আমাকে অতিক্রম করে যাওয়ার লড়াই। আমি যদি আমার চাইতে ভালো কবিতা লিখতে পারি তাহলেই হয়তো আমি যেটা চাচ্ছি সেটা হয়তো করতে পারবো। তো এই যে যাত্রাটা এই কাজটা আমি করার চেষ্টা করি। তো কবিতা আমি লিখছি প্রতি বছরই তো একটা না একটা বই বেরোচ্ছে, একটা বা ২ বছর অন্তর সেভাবে বেরোচ্ছে। এবছর আমার একটা কবিতার বই স্তব্ধতা যারা শিখে গেছে এই নামে পাঞ্জেরি থেকে একটা বই এসেছে। তো এখানে আমি কিছু আসলে মানে আমি আহ, কাজ করেছি, একটু আমার ভাষাটাকেও কিছুটা চেঞ্জ করার চেষ্টা করেছি। আর আমি একটা বৈশ্বিক প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপট এবং সময়, টাইমকে মানে মুভ করানো, এই ধরনের অনেক কিছু কিছু কাজ আমি কবিতার ভেতরে করার চেষ্টা করেছি। আমার মনে হয় যে এটা পড়লে হয়তো যারা মানে খুব গভীরে করবেন তারা কিছু কিছু বিষয় হয়তো সেভাবে আপনারা শিখতে পারবেন। যেমন ধরেন আবার কিছু বিষয়, যেমন আমরা তো বিস্মরণ প্রবণ জাতি অনেক ক্ষেত্রে বলবো। যেমন ধরেন আমরা অনেকেই যদি জিজ্ঞেস করি যে টিপু সাহকে, আমরা কিন্তু বলতে পারবো না। মনু মিয়াকে মানে বলতে পারবো না। এখন মনু মিয়া ৬ দফা আন্দোলনে শহীদ হয়েছিল, আমরা কিন্তু অনেকে তার নাম জানি না। তা আমরাও যে টিপু সাহ যে একসময় ব্রিটিশ আমলে শেরপুরকে বেশ কিছুদিন আপনার মুক্ত রেখেছিল, যে এই যে এরকম কিন্তু মানে অর্থাৎ এই পুরো বিষয়গুলি এবং আমাদের আন্দোলন সংগ্রামে যারা একসময় আত্মাহুতি দিয়েছে, জীবন দিয়েছে, তাদের প্রতি কিন্তু জাতির একটা কৃতজ্ঞতার একটা ব্যাপার আছে। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমি মনে করি যে ঐতিহ্যের কাছে, শেকড়ের কাছে নেয়। তো এই ধরনের বিষয়গুলিকে আমি চেষ্টা করেছি যে একটু কম্পোজ করতে, এবং তো সেটা আমার এই বইটাতে আছে। তারপর করোনা কালের কিছু বিপর্যয় আমার নিজেই আমি আসলে পারিবারিক ভাবে আমি বলবো যে আমার তার ছোট ভাই ভাই আমাদের যে পররাষ্ট্র আহ, সচিব তিনি ছিলেন, আহ, নাসির প্রতিরক্ষা চৌধুরী। সচিব ছিলেন তাকে নিয়ে আমার লেখা আছে। তারপরে আপনার মুজিব বর্ষের যে এখন তো বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর প্রধান সমন্বয়ক হিসেবে আমি কাজ করছি। তো সে কিছু গদ্য আমি এর মধ্যে লিখেছি, একটা বইও বেরোবে। কিন্তু কিছু কবিতাও আমি কিছু, আমার একটা এমনিতে বই আছে টুকিপাড়া গ্রাম থেকে, সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখাগুলি আছে, বাট এখানেও কিছু বঙ্গবন্ধুকে নিয়ে কিছু লেখা আছে। সবকিছু মিলে এই স্তব্ধতা যারা শিখে গেছে এই কবিতার বইটি আছে। আমি জানি না পাঠক এটা কিভাবে নেবে। তো এই কাজটা তো দিকে আছে, কিন্তু পাশাপাশি আসলে যেহেতু মুজিব বর্ষের যে একটা বড় কাজ, আপনারা জানেন যে আমরা গত ২ বছর ধরেই ইনফ্যাক্ট এই কাজটা, এবং এবারে ১০ দিন ব্যাপী খুব বড় আকারের প্রোগ্রাম হলো বাংলাদেশে। আমার মনে হয় যে এই ধরনের এত বড় প্রোগ্রাম এর আগে হয়নি, এবং প্রতিটা প্রোগ্রামই কিন্তু একটা আলাদা মানে যাকে মেগা ইভেন্টস হিসেবে বলা যেতে পারে।
কিন্তু আমরা পুরোটা শুরু করেছিলাম মুজিব চিরন্তন নাম দিয়ে, কারণ আমরা মনে করি যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তো আমাদের জন্য আসলে এটা কখনো শেষ হবে না, কারণ বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন তো অন্তহীন। তো আমরা জন্মশতবার্ষিকীর মাধ্যমে এটা সমাপনী অনুষ্ঠান করব, সেটা এটাকে আমরা চিন্তা করেছি যে না, সেভাবে নয়। তো আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আমাদের কমিটির তিনি সভাপতি, এবং সেই সঙ্গে বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা, তিনিও আমাদের কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তো আমরা তাদের মতামত, পরামর্শ এবং তাদের নির্দেশনা এবং সেই সঙ্গে আমাদের কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে আমরা মুজিব চিরন্তনী যাত্রাটা শুরু করি। এবং এখানে প্রতিদিন আমরা একটা থিমেটিক ওয়েতে বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম, সেটাকে আমরা একটা একাডেমিক আলোচনা হয়েছে, এবং শেষাবধি যেটা হয়েছে সারা পৃথিবী কিন্তু যেন একটা আমাদের এই মানে কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়েছে। যেমন আপনি দেখবেন যে মানে পৃথিবীর সকল ভাষার যে নেতাগণ, অর্থাৎ বিভিন্ন দেশে, আমেরিকা, চীন থেকে শুরু করে ভারত, প্রত্যেকে কিন্তু আমরা প্রায় মানে 100-র উপরে বাণী পেয়েছি। আমরা 54টা বাণী সেখানে আমরা ভিডিও মেসেজ আমরা দিতে পেরেছি। একটা আন্তর্জাতিক একটা আপনার প্রোগ্রামের রূপান্তরিত হয়েছে, এবং সেই সঙ্গে দক্ষিণ এশিয়ার যে আপনার নেতারা এখানে কিন্তু ফিজিক্যালি এসেছেন এই করোনা কালে। পুরো প্রোগ্রামটা কিন্তু, এবং আমরা বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি প্রতিটা প্রোগ্রামে, বঙ্গবন্ধুর প্রতি ট্রিবিউট দিয়েছে। তো এই প্রোগ্রামগুলি করতে গিয়ে আমাদের বহুদিন কাজ করতে হচ্ছে। স্বাভাবিকভাবে ওই মানে লেখার জন্য যেটুকু সময় দেওয়া কোনো ক্ষেত্রে মানে হয়তো আমি সেভাবে দিতে পারিনি, কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি যে লেখালেখি বজায় রাখতে। পাশাপাশি বঙ্গবন্ধুর উপর অনেকগুলি লেখা হয়েছে, এবং আমরা বঙ্গবন্ধু প্রতিদিন নামে আপনি দেখেছেন যে টেলিভিশনে একটা প্রোগ্রাম আমরা চালু করেছি, এটাও কিন্তু একটা বড় কাজ আমরা করেছি। অনেকগুলি কাজ হয়েছে। তো এটা আগামী 16 ডিসেম্বর পর্যন্ত চলবে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর আয়োজন। আর পাশাপাশি আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করলাম, আমাদের একটা পেছন ফিরে দেখার একটা হিসাব নিকেশের একটা প্রবণতা তৈরি হয়। তো 7 মার্চ থেকে 26 মার্চ সেইটা একটু জানতে চাইছিলাম যে আমাদের স্বাধীনতার যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যে আশা, স্বপ্ন, প্রত্যাশা, সেটাকে মাথায় রেখে আপনি সামনের বাংলাদেশকে কিভাবে দেখছেন, সেই স্বপ্নের বাংলাদেশের একটা রূপরেখা যদি আমাদের সামনে উপস্থাপন করতেন। আসলে সামনের বাংলাদেশ আমি মনে করি যে সবার বাংলাদেশ হবে। এখনো সবার বাংলাদেশ, কিন্তু আমরা কিছু কিছু ক্ষেত্রে জানেন যে কিছু প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নানাভাবে কিন্তু পুরো বিষয়গুলিকে ভিন্নভাবে মানে প্রবাহিত করার চেষ্টা করছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের যে চেতনায় আমরা একটা সময় আমরা বিজয় অর্জন করেছিলাম এই শক্তির বিরুদ্ধে, আমরা আবারও কিন্তু সেই শক্তির বিরুদ্ধে বিজয় অর্জন করি। বঙ্গবন্ধু একটা স্বপ্নের সোনার বাংলা আমাদের সামনে একটা স্বপ্ন তুলে ধরেছিলেন, এবং তার যে অসমাপ্ত যাত্রা, সেটা কিন্তু তিনি তো ওই স্বপ্ন পূরণ করতে পারেননি। কিন্তু আজকে আমরা তার কন্যা, আমি বলবো যে তার নেতৃত্বে এবং সুদূর প্রসারী তার যে চিন্তা ভাবনা, সেটা আজকে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশ একটা অন্যতম মানে একটা রোল মডেল হিসাবে আজকে কিন্তু প্রতিভাত, এবং একটা যাকে বলে সমুন্নত একটা জায়গা, অর্থাৎ নেতৃত্বের যে জায়গা, এই জায়গায় কিন্তু আসলে বাংলাদেশ কিন্তু একটা খুবই একটা বড় মানে একটা আসন এখন পেয়েছে, এবং এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কারণে হয়েছে। এবং আপনি দেখবেন যে এবারে মুজিব চিরন্তনের যে অনুষ্ঠানে এইভাবে সারা পৃথিবীর যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা যেভাবে বাণী দিয়েছে, এবং প্রত্যেকে বাংলাদেশের কোনো না কোনো অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলেছে। তাছাড়া আমাদের যে সামাজিক অর্থনৈতিক অনেকগুলি ইন্ডিকেটরে আমরা এগিয়ে গেছি, আমাদের জিডিপি প্রবৃদ্ধি হচ্ছে, এইগুলি কিন্তু খুব বড় বিষয়। তো এইটাকে ধরে রাখতে হবে, এবং এটাকে ধরে রাখতে হলে আমার মনে হয় যে আসলে আমাদের কিন্তু সকল মানে অসাম্প্রদায়িক বাংলাদেশের যে স্বপ্নটা, এবং আপনার সত্যিকার অর্থে একটা সমন্বয় ধর্মী যে বাংলাদেশ, যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যে স্বপ্নের মাধ্যমে কিন্তু আমরা সবাই মিলে লড়াই করে বাংলাদেশটা করেছি। তো এই লড়াইয়ে কিন্তু আমাদেরকে আগামী দিনের যে স্বপ্নটা, যেটা সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন, যেটা বলেছি যে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন, সেটা কিন্তু এখন আমরা সে যাত্রাটা শুরু করেছি। আজকে কিন্তু অনেক ইয়েতে আমরা উন্নয়নশীল দেশের যে ক্রাইটেরিয়াগুলো আমরা পূরণ করেছি। আজকে বাংলাদেশ পৃথিবীতে বহু ক্ষেত্রে, এমনকি নারী উন্নয়ন থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ, সামাজিক, অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন, সকল ক্ষেত্রে কিন্তু একটা মানে দৃষ্টান্ত হিসেবে দাঁড়িয়েছে। তো এই জায়গাটাকে ধরে রাখতে হবে, এবং এটাকে ধরে রেখে আমরা
আগামীতে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন আমরা হ্যাঁ, যেটা এটা- দেখছি না সেটা সেটা সত্যি, বুঝতে কিন্তু হবে। পাশাপাশি এটাও সত্যি যে আমাদের লড়াই কিন্তু এখনো দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। আমাদের দেশে এখনো ৯ করে প্রায় 3 কোটি মানুষ কিন্তু দারিদ্র্য সীমার নিচে রয়ে গেছে এখন পর্যন্ত। হ্যাঁ, এইটা আমাদেরকে দুর্নীতির সঙ্গে লড়াই করতে হচ্ছে প্রবল ভাবে। জি, আমাদের অনেক দারিদ্র প্রবৃদ্ধিকে দুর্নীতি এগুলি সারা পৃথিবীর বাস্তবতা। এবং আপনি দেখবেন যে এখন যে এসডিজি গোল্ড যে আছে সেই গোলেও কিন্তু হুম, আপনার এই কথাগুলি বলা আছে, অর্থাৎ সারা পৃথিবী কিন্তু লড়াইটা করছে। তো বাংলাদেশ কিন্তু হ্যাঁ, অনেকগুলি ইন্ডিকেটরে কিন্তু এখন অনেক এগিয়ে গেছে। শিক্ষার অর্থাৎ মানেও আমরা বারবার পিছিয়ে যাচ্ছি। কিছুদিন আগে একটা জরিপে দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান কাণ্ডে দেখা গেছে একেবারে তলানি থেকে পৌঁছেছে। হ্যাঁ, তো এই শিক্ষার বিষয়টা হ্যাঁ, আমি আপনার সঙ্গে একটা বিষয় জাস্ট শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের আসলে খুব একটা বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে একটা অ্যাক্সেসের কিন্তু আমাদের সমস্যা ছিল। আপনি জানেন যে বিশেষ করে দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু কিন্তু প্রথম প্রাইমারি স্কুলগুলি জাতীয়করণ করে। তো সেই সময় কিন্তু বিনামূল্যে কিছু বই বিতরণ হয়েছিল, কিন্তু আমাদের কিন্তু আমরা 100% এনরোলমেন্টটা কিন্তু আমরা পাচ্ছিলাম না। তো এই সরকারের যে উদ্যোগের ফলে কিন্তু আমরা কোটি কোটি বই বিতরণ করেছি, এবং এতে কিন্তু আমাদের কিন্তু একটা হয়েছে যে কিন্তু স্কুলে মানে আমরা অ্যাক্সেসের জায়গাটাতে কিন্তু আমরা পরিপূর্ণ একটা জায়গায় এসেছি। তো আপনি এখন যেটা বললেন, চ্যালেঞ্জটা হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি। অর্থাৎ এইটা যদি আমরা অ্যাচিভ করতে না পারি, তো অ্যাচিভ পিছিয়ে করার যাব। জন্য আসলে কিছু ইনস্ট্রুমেন্ট দরকার আছে। অ্যাচিভ করার জন্য তো কিছু ইনস্ট্রুমেন্ট দরকার আছে। আমাদের কিন্তু সেসব ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু ইন প্লেস ছিল না সেভাবে। ওই যে আমি একটু আগে বললাম, এখন বিশ্ববিদ্যালয়গুলিতে যদি আমার লাইব্রেরি না থাকে যদি, কাজ না করে, বুকশপ যদি না থাকে, আমি সৃজনশীলতাকে উৎসাহ দিতে না পারি, তাহলে কিন্তু আমি কোয়ালিটি করতে পারবো না। আবার গবেষণাকে যদি আমি উৎসাহ দিতে না পারি। তো এখন ইতিমধ্যে কিন্তু আমাদের একটা, যেমন ইউনিভার্সিটির জন্য কোয়ালিটি অ্যাসিউরেন্স কিন্তু একটা হয়েছে, আপনি জানেন কিনা জানেন না, রিসেন্টলি একটা আইন হয়েছে। না, এটা কিন্তু মানে পৃথিবীর বিভিন্ন দেশগুলি, যেমন ইউকে তেও কিন্তু একটা কোয়ালিটি অ্যাসিউরেন্স এজেন্সির মাধ্যমে কোয়ালিটিটাকে তারা বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে যাচাই করে। ঠিক একইভাবে আমেরিকাতেও আছে। আমাদের দেশে কিন্তু এইটা বিচ্ছিন্নভাবে ছিল, কিন্তু একেবারে মানে আইনগতভাবে একটা প্রাতিষ্ঠানিকভাবে ছিল। কিন্তু বর্তমান সরকার একটা আইন তৈরি করেছে, এবং এটার মাধ্যমে এখন একটা অফিসও হয়েছে, তারা এখন ইন্ডিকেটরগুলি সেট করছে ওই জায়গাটাতে পৌঁছানোর জন্য। আমাদের কোয়ালিটি কিন্তু কোনো আপোষ করলে চলবে না, কোয়ালিটি জায়গা থেকে অবশ্যই। পাশাপাশি আমার নিজস্ব একটা ব্যক্তিগত প্রত্যাশা, যে আপনি যেটা বললেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার যে সমন্বয়বাদী বাংলাদেশ, সেটা যদি করতে চাই এবং এই যে অশুভ শক্তির বিরুদ্ধে যদি লড়তে চাই, সংস্কৃতিকে কিন্তু আমাদের জোর দিতে হবে। দেশের সর্বস্তরে কিন্তু সংস্কৃতি চর্চাকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতেই হবে। সেটা একটা বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। তার জন্য যদি বরাদ্দ বাড়াতে হয়, বাজেট বাড়াতেই হবে, কিন্তু সেই ক্ষেত্রে কোনো কার্পণ্য করলে মনে হয় চলবে না আর কি। হ্যাঁ, আমার মনে করি আমরা সবাই এই ব্যাপারে সচেতন হব। তো আমরা শেষ করবো আপনার কবিতা দিয়ে। তার আগে আমি লাইভে কিছু মন্তব্য এসছে, আপনাকে দ্রুত আপনাকে শুধু সেগুলো একটু আমি পড়ে শুনিয়ে দিই, যদি আপনি কিছু প্রত্যুত্তর দিতে চান, এরপর আমি আপনার কবিতা শুনবো আর কি। এখানে মিনার মনসুর যুক্ত আছেন, তিনি লিখেছেন যুক্ত আছি। তিনি শুনছেন। হাদিউল ইসলাম, ভালো লাগছে কামাল ভাই। দিদার আমিন মজুমদার, চমৎকার আয়োজন স্যার। খোরশেদ আলম পাটোয়ারি নামে একজন একটা ইংরেজিতে দীর্ঘ মন্তব্য করেছেন, আমি মনে আপনাকে পড়ে শোনাই। The main condition for development is to ensure education at all levels of society. The initiative established schools in the name of national poet Qazi Nazrul Islam in all marginal areas, including Hatia, Bhashanchar, Shundir, can ensure development. Nazrul is not only an extraordinary creative poet, he has created literature in the need of social reform out of social responsibility. So we have to play a leading role to bring Nazrul's motivation into the mainstream of society. বাতেন চৌধুরী লিখেছেন, আপনার লেখা অনেক বদলেছে, অনেক কঠিন হয়েছে, ভাবে অনেক পরিবর্তন এসছে, আপনি আমাদের কাছে সবসময় এই কবি। মোহাম্মদ ইউসুফ লিখেছেন, কি সাবলীল উপস্থাপনা, প্রিয় স্যারের জন্য শুভকামনা। মোহাম্মদ ইউসুফ আরেকটি মন্তব্য করেছেন, স্বকীয়তার দুর্দান্ত বিশ্লেষণ করেছেন। সৈয়দ আহমেদ মজুমদার, প্রিয় কবি কামাল স্যারকে খুব ভালো লাগলো, স্যার করোনাকালীন সময় সাবধান থাকবেন। তারপরে আলী প্রয়াস, কামাল ভাইকে দারুণ শুনছি। দিদার আহমেদ মজুমদার, আমাদের বিজয় করা অহংকার, আই লাভ ইউ। আকবর হায়দার কিরণ, প্রিয় কবি কামালকে নতুন বছরের শুভেচ্ছা। আকবর হায়দার কিরণ বোধহয় নিউ ইয়র্কে থাকেন, বোধহয় আকবর হায়দার কিরণ, ভালো লাগছে। যুবরাজ চৌধুরী, আপনি আমাদের অহংকার কাকা। আকবর হায়দার কিরণ আবার বলছেন, যুবরাজ চৌধুরী অনেক ধন্যবাদ। এ কে মাজহারুল, তিনি একজন নৃবিজ্ঞানী, সিলেটে আছেন অধ্যাপক, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এ কে এম হান্নান, কবিতা কাব্যবশ সমসাময়িক সামাজিক বাস্তবতায় জনগণের চেতনায় আদৌ কোনো ভূমিকা রাখে? আজকের ইসলামের বাংলা চেতনাটির জন্য বাংলাদেশটি সৃষ্টি হয়েছিল, কবিতার রাজ্য এ বিষয়ে ভাবনা কি? আকবর মতো একটা মন্তব্য করেছেন। আপনি সবগুলো মিলিয়ে যদি একটা সামগ্রিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে চান। অনেক ধন্যবাদ যারা শুনেছেন,
এবং আমার কবিতা সম্পর্কে বা তাদের যে মতামত ব্যক্ত করেছে সেজন্য আসলে এত সময় ধরে। আর এখন তো পবিত্র রমজান মাস, এই রমজান মাসে সবাই ক্লান্ত আমি মনে করি, কিন্তু তারপরেও আপনারা শুনেছেন কষ্ট করে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর আমরা আসলে আহ অনেক আলোচনা করলাম, হ্যাঁ, হ্যাঁ, কবিতা শুরু। কবিতার হ্যাঁ, আলোচনায় নিয়ে হ্যাঁ, অনেক আলোচনা হ্যাঁ, করলাম, এবং বিস্তারের যে আয়োজন, এই আয়োজন অনেক সুন্দর আয়োজন। আমি অনেক পরে যদিও সংযুক্ত হয়েছি, তারপরেও ধন্যবাদ যে অনেকে এটা শুনেছেন। আর আমার মানে আত্মীয়-স্বজন অনেকে, বিশেষ করে আমার এলাকাবাসী আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেকে সংযুক্ত মানে দেখেছেন, সেটাও খুব ভালো লাগলো। আর কেউ খুবই আ মিনার তো একটু আমি শুনেছিলাম অসুস্থ, কিন্তু সে দেখতে পেরেছে। হ্যাঁ, মিনা মনসুর অসুস্থ আ বলেই দেখতে পেরেছে সে, আর ঘরে আছে যেহেতু কাজে ব্যস্ততা নেই মিনারের সেজন্য। কথাটা তো আসলে বলতে পারিনি। সেই সময় যে এপিটাফ বের করে যে সাহসের পরিচয় দিয়েছিল ১৯৭৮ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে। এটা তো আসলে আমাদের ইতিহাসের অংশ। তার বয়স তো আরো কম ছিল, ১৬ বছর ১৭ বছরের যুবক, আরো কিশোর হ্যাঁ, সেই কিশোর মাত্র জায়গাটা তখন সে আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। সেটাই। হ্যাঁ, তো আমরা তো একটু আসলে হুম, হুম, আমরা যে আলোচনাগুলি করলাম, আমাদের বিষয় হচ্ছে যে আমাদের সবকিছুই কিন্তু এডুকেশন হচ্ছে আমাদের আসলে মূল বিষয়। একেবারে মূল। হুম, আমাদের মানে আমরা যদি আমাদের সৃজনশীলতাকে আপনার সত্যিকার অর্থে উন্নত করতে চাই বা সমুন্নত করতে চাই, আমাদের শিক্ষা লাগবে। এবং এই শিক্ষাটা হচ্ছে আসলে শুধুমাত্র যে প্রথাগত শিক্ষা তা নয়, সকল বিষয়ে কিন্তু শিক্ষা। অর্থাৎ আমার ভেতরে যে আগুনটা আছে, সেই আগুনটাকে জ্বালিয়ে দেওয়ার একটা ব্যাপার আছে। হুম, এবং সেটা থেকে কিন্তু আমাদের সব বিষয় জানতে হবে। আরেকটা হচ্ছে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে জায়গাটা, সেই জায়গার দিকে নজর দিতে হবে। এজন্যই আরো বেশি বর্তমান সরকার অনেক নজর দিচ্ছেন, কিন্তু আমার সীমাবদ্ধতা আছে। তারপর আমি মনে করি প্রাতিষ্ঠানিক পর্যায়ে যারা কাজ করছেন, তারাও কিন্তু স্ব ডিপার্টমেন্ট গুলির ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কাজ করতে পারেন। অর্থাৎ সৃজনশীলতা এবং মননশীলতার একটা সমন্বয় যদি না থাকে, তাহলে কিন্তু আসলে কোয়ালিটি এডুকেশনটা পাওয়া যায় না। কোয়ালিটি এডুকেশনের ওই জায়গাটাতে আমাদেরকে একটু দেখতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এইগুলি আস্তে আমরা তো যাত্রাটা শুরু করেছি। একটা সময় কিন্তু আমরা খুব মানে যে অবস্থায় ছিলাম, সেখান থেকে কিন্তু আমাদের অনেক অনেক উত্তরণ দূরে, ঘটেছে। অনেক উত্তরণ হ্যাঁ, ঘটেছে। হ্যাঁ, অতএব আমরা আশা করি যে উত্তরণ আমাদের ঘটবে। কিন্তু আমাদের সবার একটা সমন্বিত চেষ্টাটা দরকার। আর একটা হলো যে বিশ্ববিদ্যালয়গুলো, একজন যে বলেছেন যে গ্রামে গঞ্জে বিশ্ববিদ্যালয় আসলে সেভাবে নয়। বিশ্ববিদ্যালয়গুলি তো আসলে কোয়ালিটি টিচারও দরকার হয়। বিশ্ববিদ্যালয়গুলির জন্য আসলে সেরকম পরিবেশ দরকার হয়। বিশ্ববিদ্যালয়গুলির জন্য আপনার সেরকম ইকুইপমেন্টের দরকার হয়। গবেষণার সুবিধাগুলি দরকার। পৃথিবীতে যত বিশ্ববিদ্যালয়, বড় বিশ্ববিদ্যালয় নাম করা আমরা যেগুলি বলি আরকি, সবগুলি কিন্তু রিসার্চ ইউনিভার্সিটি। আপনি যদি নিশ্চয়ই। হুম, গবেষণাকে আপনি করতে না পারেন, আমি নিজে যেহেতু গবেষক, আলোক হুম, হোসেন নিজে গবেষণা করেন, তবে আমরা এই কথাটা বলতে পারি। কারণ আমরা গবেষণা করতে গিয়ে আমরা দেখেছি গবেষণা কাজটা খুব সহজ নয়। অতএব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি গবেষণা সেভাবে করেন, তাহলে কিন্তু তার যে নলেজটা আছে, সেই নলেজটা কিন্তু অনেক বেশি সিস্টেমেটিক নলেজে রূপান্তরিত হয়। কেউ ইন্ডিভিজুয়ালি তো অনেকে করছেন, কিন্তু সেই গবেষণার সুবিধাটা কিন্তু দিতে হবে প্রাতিষ্ঠানিকভাবে। তাহলে তো আমরা এখান থেকে অনেকে আমাদের দেশে যারা ধরেন লেখাপড়া করে গিয়ে অনেকে অক্সফোর্ড হার্ভার্ড কাঁপিয়ে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু হয়তো সে আমাদের এখানে সে সুবিধাটা পাচ্ছে না, কারণ মেধা আছে, প্রজ্ঞা আছে, মননশীলতা আছে, সৃজনশীলতা আছে, কিন্তু আমি তাকে সেভাবে সুবিধাটা দিতে পারছি না। তো সেই জন্য আসলে আমার মনে হয় যে প্রাতিষ্ঠানিক ভাবেও যারা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তারাও বিষয়টা চিন্তা করা উচিত। শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। নিশ্চয়ই। এই আর অনেক ধন্যবাদ। আমরা শেষ করলাম। অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি। এবার একটু কবিতার ফিরে যেতে চাই। আপনার কিছু পছন্দের কবিতা আমরা শুনবো এখন, এবং তার ভিতর দিয়ে অনুষ্ঠানের উপসংহার টানবো। মানে কতক্ষণ মানে কয়টা? না, কোনো অসুবিধা নেই। আপনি ৩টা ৪টা পড়তে পারেন। আমাদের হাতে এমনিতে আমরা একটু দেরিতে শুরু করেছি, কয়েক মিনিট দেরি হয়েছে বলে আমরা ১০-১২ মিনিট আমরা কবিতার জন্য ব্যয় করতেই পারবো। হ্যাঁ? এখন কবিতা, হ্যাঁ? আচ্ছা, আমার নতুন বইটা থেকে ২ একটা কবিতা সেইটা পড়ি। হলে ভালো হয়। হ্যাঁ, ওই কবিতাটা এখনো পৌঁছায়নি বইটা অনেকের কাছে আর কি। এটা অসাধারণ একটি প্রচ্ছদ হয়েছে। প্রচ্ছদটা দেখেই কিন্তু বইটা হাতে নিতে ইচ্ছে করে। এত সুন্দর লালিত্যময় এটা, খুব স্নিগ্ধ একটা প্রচ্ছদ হয়েছে। আচ্ছা, কবিতার নাম হচ্ছে যে জীবন রূপকথা। প্রতিটি কুহক শেষে আমি বৃষ্টিদিন, ভিজে যাওয়া বাতায়নে তোমার আকাশ, আমাকে লিখতে এসে যারা ফিরে গেছে, তারা কেউ হারানো বালিকা। তাদের স্মৃতির অর্ঘে ভেঙে পড়ছে সব অভিমান।
সেখানে ধুলির পাশে ইতিকথা বিস্মরণ লিখে আমিও অসমাপ্ত দীর্ঘ চরাচর। আমিও নদীর নাম, বহুবার জলে লেখা ভাঙনের স্রোত। হাহাকারে ডাক দিলে মাস্তুলের পাখি জন্ম খুঁজে আমিও যে যাচ্ছি ভেসে। রোদে পোড়া আদিম শরীরে তুমি এসো অনন্ত দয়িতা, কি নাম তোমাকে দেব? জেনে গেছি নিজ জন্মে তুমি গোত্রহীন। আঙুলের পাশে তবু নতুন সকাল, দেখি দূর গ্রামে তুমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছ। তোমার আকাশ থেকে তারারা নামছে দেখে বাতাসকে ভালোবাসা জানাতে এসেছি। যে জীবন রূপ কথা, যে জীবন ঝুলি ভর্তি আলোর উৎসব, সেখানে আমিও আছি। আমাকে দিচ্ছি আমি তোমাকেও। এর মধ্যে একটা মন্তব্য এসছে ওই সাইমন জাকারিয়া বাংলা একাডেমি থেকে, ও লিখেছে যে আমার প্রিয় কবি কবি কামাল চৌধুরী কবিতা বিশ্লেষণ করে 10-12 বছর সময় ব্যয় করেছে। এটা আমার জানা ছিল, শুধু গবেষণা করেছিল ও না? একটা অসাধারণ কাজ করেছে আসলে। সাইমন যে কানেক্টেড আছে, ধন্যবাদ। সে একটা অসাধারণ কাজ করেছে, মানে আমি ভাবতেও পারিনি তাই না? যে কবিতা আমার কাছে নাই সেটাও সে খুঁজে বের করে ফেলছে। ও সত্যিকারের মানে ও গবেষক। খুবই গবেষক। এবং খুবই অভিনিবেশী গবেষক, এবং আমি তো তার এই কাজকে মানে কি বলবো, প্রশংসা করে আমি শেষ করতে আমার ওই ভাষা নেই। অনেক কষ্ট করেছে। আচ্ছা। ধন্যবাদ সাইমন তোমাকে। আচ্ছা, এবার একটা কবিতা, মাত্রাবৃত্তের কবিতা। হারানো জীবন ফুটপাতে বিড়ি ফোঁকে। কবিতার নাম? হ্যাঁ, কবিতার নাম হারানো জীবন ফুটপাতে বিড়ি ফোঁকে। পথে পড়ে থাকে যাপিত কালের দ্রোহ। দেখো অবিনাশ, পাতা ঝরে যায় শোকে। এই যে সেদিন শাহবাগের রেখায়নে, আজ ফুটপাতে কোথায় খুঁজবো তোকে। নির্ঘুমে আজও বাতাসকে বলি থামো, আমাকে কি তুমি এখনো কুয়াশা ভাবো। অচেনা দিনের চশমার ভিত কাছে, কবে যে আবার হারানো কবিতা পাবো। নীলক্ষেত থেকে পুরনো গ্রন্থ খুঁজে সড়ক মিশেছে মিনারের লাল ফুলে। মিছিল আসছে এই স্মৃতি কথা লিখে, একা হয়ে যায় নিজের মর্মমূলে। এই শহরের রাত জাগা সব পাখি, বাতাস বেশ্যা মাতালের চিৎকার, পুলিশের বাঁশি ধাবমান নীরবতা, স্মৃতিসত্তার মুখোমুখি কাঁটা তার। সেখানেই দেখি ঝুলে আছে শূন্যতা, ত্রিশঙ্কু এক জীবনের কোলাহল। হাত ধুতে গিয়ে আস্তিনে ভেজা ধুলি, উস্কো খুস্কো দিনান্ত করতল। তবু খোলা মাঠে অবয়বহীন বিবা, লিখতে লিখতে এখনো খুঁজছি তোকে। এত দূর এসে অলিখিত অনুবাদে, হারানো জীবন ফুটপাতে বিড়ি ফোঁকে। হারানো জীবন ফুটপাতে বিড়ি ফোঁকে। 6 মাত্রার মাত্রাবৃত্ত একেবারে নিটোল সব দিক থেকে হ্যাঁ। আর কি। হ্যাঁ, খুবই ভালো লাগলো। রেখায়নের কথা মনে পড়ে গেল, শাহবাগে সে রেখায়নের স্মৃতি। আপনার দ্বিতীয় বইটা বোধহয় তারাই প্রকাশ করেছিল না, রেখান থেকে বোধহয় বেরিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আমি একটা কবিতা পড়ি। তার আগে যেহেতু আপনার এটা হচ্ছে যে কবিতাটা নাম হচ্ছে আবার দেখা হবে। আমি এই কবিতাটা আসলে মানে আপনি ওসিফ মান্ডালস্তামের যে কবিতা আপনি হ্যাঁ, পড়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই অনেক করেছি। তো তার আপনার মানে উই শ্যাল মিট অ্যাগেইন ইন পিটসবার্গ, হ্যাঁ, as though we had buried the sun there, এরকম তার একটা বিখ্যাত কবিতা আছে। এবং এই কবিতাটা কিন্তু মানে এই লাইন এটা আরো অন্য কবিতার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যেমন আগা শহীদ আলী তার কাশ্মীরের ব্যবহার চিঠির করতে বাক্স, গিয়ে, পোস্ট বক্স। হ্যাঁ হ্যাঁ, 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 তার যে আহ
এ কান্ট্রি উইদাউট পোস্ট অফিস Post তার একটা office, বই আছে, সেখানে বিখ্যাত বলছে বই। উইল মিট ইন কাশ্মীর, এরকম যাই হোক, এরকম বিভিন্ন ভাবে আমি এটাকে টুঙ্গিপাড়ার ক্ষেত্রে বঙ্গবন্ধুর ক্ষেত্রে ব্যবহার করেছি। যে কবিতাটার নাম হচ্ছে আবার দেখা হবে। আবার দেখা হবে টুঙ্গিপাড়ায়, গেমাডাঙ্গা স্কুলে, ফুটবল মাঠে, মধুমতি বাইগারের জলে, দুরন্ত বালকের স্মৃতির সকালে, প্রতিদিন সূর্যোদয়ে, প্রতিদিন আগত সন্ধ্যায়। বাংলাদেশ, আমি নত হয়ে বসে থাকি পদতলে। স্বাধীনতা, আমি পতাকার নিচে অসমাপ্ত জীবনী পাঠক। তোমার সমাধি সৌধে অনন্ত প্রার্থনা হাতে রেখেছি গোলাপ গুচ্ছ। এত লাল, রক্তাক্ত হাতে হাতে ভেসে যাচ্ছে পদ্মা মেঘনা যমুনায়। অবগাহনের শেষে দেখা হবে শরীর শুকনো রোদে, যেখানে আমার দেশ সমাহিত মহিমায় খুঁজছে তোমাকে। আবার দেখা হবে টুঙ্গিপাড়ায়, আশ্চর্য শব্দের গায়ে ঝরে পড়ছে ফোঁটা ফোঁটা বিনম্র আকাশ। সেখানে প্রতিদিন তোমাকে লিখছে বাংলা কবিতা, মহাদেশ পাড়ি দিচ্ছে তোমার মুক্তির মন্ত্র, জাতি রাষ্ট্র জাগরণ, বাঙালির ভোর। আবার দেখা হবে রেসকোর্স মাঠে, স্কুল পড়ুয়া বালকের রাগী বিকেলের রোদে, জনস্রোতে লক্ষ লক্ষ মানুষের চিৎকারে স্লোগানে, ইতিহাস বদলে দেওয়া তর্জনীর পাশে, অপরাহ্নের রক্ত পলাশে, প্রতিটি প্রদীপ্ত উচ্চারণে, প্রতিটি প্রদীপ্ত উচ্চারণে, প্রতিটি মুক্তির শব্দে, স্বাধীনতায়। আবার দেখা হবে রেসকোর্স মাঠে, যখন উত্থিত হাত আমাদের সাহসী যৌবন, যার যা আছে তাই নিয়ে যখন নিরস্ব মানুষ দাঁড়িয়ে পড়েছে হত্যাকারীর মুখোমুখি, যখন মাঠের শপথ ছড়িয়ে পড়েছে দ্রুত গ্রাম থেকে গ্রামান্তরে, যখন ইতিহাসের পাতায় পাতায় গর্জে উঠছে রক্তাক্ত কবিতা, যখন বজ্রকণ্ঠে কথা বলছে ৫৪,০০০ বর্গমাইল, ৭ কোটি জীবিত সন্তান, কথা বলছে বাংলাদেশ, কথা বলছে শেখ মুজিব, কথা বলছে সার্বভৌম জাতির পতাকা। আবার দেখা হবে টুঙ্গিপাড়ায়, দেখা হবে রেসকোর্স মাঠে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার কবিতা শুনে আকবর হায়দার চৌধুরী কিরণ বলছেন ওয়াও, সকণ্ঠের কবিতা। তারপর সৈকত বিশ্বাস এতই অভিভূত, তিনি বলেছেন অন্য কাজ বাদ দিয়ে লেখায় মন দেওয়া উচিত এখন। তো আচ্ছা, আমি আরেকটা কবিতা কি পড়তে পারবো? আরেকটা বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমরা এই সুযোগটা পাবো না, একটু পড়ি আর তারপর আমরা শেষ করবো। আচ্ছা, আমি এই বইটাতে আরেকটা কবিতা লিখেছি, বেঁচে থাকার জন্যেই আমরা লিখি। কবিতাটার নাম, এই কবিতাটা আমি পড়েছি, হ্যাঁ, বেশ দীর্ঘ কবিতা একটা, হ্যাঁ, চমৎকার কবিতা একটা, হ্যাঁ। এটা কি এটা মানে বেশি দীর্ঘ হয়ে যাবে কিনা? না 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 না, তারপর আমার মনে হয় এটা বেশ একটা ভিন্ন একটা আবহাওয়া আছে কবিতার মধ্যে। এটা ওয়াল্ট হুইটম্যানের একটা কবিতার লাইন আছে, রিভার্স টু দোজ হু হ্যাভ ফেইল, মানে ওই তাদেরকেও মানে স্মরণ করছে যারা আন্দোলন সংগ্রামে যে আত্মাহুতি দিয়েছে, তাদেরকে স্মরণ করে লেখা কবিতাটা। এবং এই কবিতাটা আমি মানে ওই লাইনটাকে আমি নিয়েছি, এটা আমার কবিতার ভিতরে ব্যবহার করেছি, যে সমুদ্রের দিকে তাকাতে তাকাতে আগামীকাল তোমার উষাকাল, যা খুঁজে ফিরছি তার চারপাশে আমার পা মারিয়ে হেরে যাচ্ছে সময়। বিনম্র আকাশ, তুমি যেদিন নেমে পড়বে আমাদের ধান ক্ষেত ও সর্ষে ফুলে, আমাদের নৌকো ভাটিয়ালি গানে, শিমুলে ও স্লোগানে, সেদিন যারা হেরে গেছে তাদের আমি উৎসর্গ করব মহাকাল। হেঁটে বেড়ানো ধূলিকণা, আমিও স্খলিত জীবনের দুহাতে খুঁজে পেয়েছি নিজেকে। আমিও বিচ্ছিন্ন খণ্ড খণ্ড অঙ্গে, আমার বিচ্ছিন্ন খণ্ড খণ্ড অঙ্গে তুমি ধারণ করেছো নদী স্রোত। ১০০০ বছর পেরিয়ে এসে পাশের বাড়ির রচনা মেয়েটি একটি পংক্তিও মনে করতে পারলো না। এই বিস্মরণ ও বিভ্রম কালে সৃজন উৎসবের কোন পাশে দাঁড়িয়ে থাকবো? জন্মদিনে আমার হাত থেকে নেমে যাওয়া অক্ষরের পরাজয় দেখে প্রতিধ্বনিত হবে রাত জাগা কবিতার অতৃপ্ত অভিনন্দন, ভিভাস টু দোজ হু হ্যাভ ফেইথ। হ্যাঁ, পরদিন কিংবা তারও পরের আগামীকাল, এই একটি চরণ নিয়ে আমি বাড়ি বাড়ি ফেরি করব বিগত দিনের স্মৃতি। সম্মিলিত প্রার্থনার জেদবনে আমার কোনো ভিক্ষা পাত্র নেই। পার্কের বেঞ্চে বসে আর চোখে তোমার উদ্দেশ্যহীন হেঁটে যাওয়া দেখতে দেখতে কররেখা খুলে আমি পাঠ করব প্রতিদিনকার পত্রিকার সংবাদ। মোবাইল যুগের অবসানে আমাদের হাতে থাকবে কররেখা চিপস। আমি আবার ফিরে যাব চারণের ভূমিকায়,
কারণ আমাদের চতুর কবিতা কেউ আর পড়বে না। আচ্ছা, আমি কবিতাটা বড় তো, আমি শেষ দিকে চলে যাই। মাঝখানে কিছু অংশ আমি বাদ দিচ্ছি। তবু প্রথম লাইন লেখার পর দ্বিতীয় লাইনে আমি তোমাকে খুঁজে পাচ্ছি না। আমি শুনতে পাচ্ছি সতর্কতার শব্দ, স্তব্ধতার শব্দ। মৃতদের কাছে ক্ষমা প্রার্থনা ছাড়া আমাদের কোনো অর্ঘ্য নাই। জীবনের কাছে কতবার হেরে গেছি হিসেব করিনি। পৃথিবীটা এখন ইকুয়েটরের দুই পাশে নয়, আটলান্টিক কিংবা প্যাসিফিক। যেদিকে তাকাই বিপ্লবের নামে হুমড়ি খেয়ে পড়ছে কে ও প্রতিক্রিয়াশীলরা। প্রতিবাদে একদিন দেয়ালে দেয়ালে মাথা ঠুকেছে যারা, তাদের রক্তাক্ত করতল এখন চর্যাপদের সন্ধ্যা ভাষা আর রোমান মুদ্রার মতো অস্পষ্ট। স্পার্টাকাস থেকে পাগলপন্থী টিপু শাহ, বাঘা যতীন থেকে মনুমিয়া, এরাও যদি বিস্মরণে, তবে তাদের সালাম, সহস্র সালাম। রূপান্তরিত এই গ্রহে পাখিদের সঙ্গে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তারা উষ্ণতা, প্রশান্তি, কোলাহল একই আকাশের নিচে ধারণ করতে পারে। কবিতা লেখার জন্য পাখিদের আকাশ আছে, আমাদের খাতা নিয়ে বসে থাকতে হয়, কাগজ ছিঁড়তে হয়। তাই আমাদের কবিতাও শিকারীর মতো আচরণ করে। কত মৃত্যুর পরে গণহত্যাকারীদের পক্ষে কেউ কেউ কবিতা লেখে, আমাদের অট্টহাসি শোনায়। এরাও পরাজিত, কিন্তু তাদের জন্য আমার কবিতা নয়, কিন্তু তাদের জন্য আমার কবিতা নয়। এইসব দেখে দেখে তবু বেঁচে থাকতে হবে আমাদের। জয় পরাজয়ের দুই পাশে কাঁটাতার উঠিয়ে দিয়ে দেখতে হবে জীবন। বেঁচে থাকার জন্য আমাকে আরো উঁচু করে রাখতে হবে কলম। শিকারীর পদশব্দের মাথায় দিগন্তের পাশে অশ্রু প্রশ্রবণ এবং তোমাকে খুঁজে না পাওয়া ভোরবেলার পরে রুষাকাল অবধি প্রতিটি বিন্দুতে খুঁজে পাওয়া রক্তরেখায় আমাদের বেঁচে থাকতে হবে কবিতায়। কারণ বেঁচে থাকার জন্যেই আমরা লিখি। অসাধারণ। আমরা শেষ আমার করব। এই বইটা উৎসর্গ করা হয়েছে আমার আসলে ছোট ভাই, প্রয়াত ছোট ভাই। আমি জানি না তারপরে লেখা কবিতাটা আমি শেষ করতে পারবো কিনা, তবু আমি কিছু লাইন একটু শোনাতে চাই। এই বইটা এটা দিয়ে আমি শেষ করতে চাই। আমার ভাই আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী, মহসিন ভাই আমার নামে আমার কবিতা। মহসিন ভাই আমার, খুঁজতে খুঁজতে বহু জীবন যাবে, আমি খুঁজে পাবো না তোকে। আমাদের কোনো জন্ম হয়নি, আমাদের নাম ঠিকানা নেই। সম্পর্কের ভেতরে সমুদ্র, সূর্যাস্ত, লবণ আর অশ্রুবিন্দু। একটা উপকূলের ক্রন্দন মাছ তুলে বাঁধতে পারিনি বলে দিগন্তের পরপারে রেখে এসেছি তোর অস্পষ্ট অবয়ব। তুমি বলছো শূন্যতা, তুমি বলছো নীরবতা, তুমি বলছো নিদ্রা, আমি বলছি হাহাকার। না, আমাদের জন্মই হয়নি, আমরা কোথাও ছিলাম না, আমাদের পূর্বপুরুষরাও কোথাও ছিল না। কারো মৃত্যু হয়নি, কারো জন্ম হয়নি। শোক পালন করতে করতে পুকুর পাড়ের বাঁশঝাড় নড়ে ওঠেনি কারো জন্যে, একটা পাতা খসে পড়েনি সপ্রাণ আকুলতায়। তবু কেন অশ্রু হয়ে যাচ্ছে পৃথিবী? কোলাহলের ভেতরে তুই আজ অনিচ্ছুক ঘুরে বেড়ানো বিন্দু। জ্যোতিচিহ্নের পরে কি আছে? যবনিকা অথবা পুনর্জাগরণ? আমরা সেতুবন্ধ রচনা করিনি, আজ দূরত্বই আমাদের সেতু। লোকে বলে শূন্যতা অস্তিত্বহীন, শুধু পুনর্ভরণের অপেক্ষায়। পৃথিবীর চংক্রমণে দিবারাত্রি যে দূরত্ব তা ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী মেধা নিয়ে জন্ম হয়নি বলে কেউ আর ফিরে আসবে না। আমরা অপেক্ষা করব না, কারণ আমাদের জন্ম হয়নি, কারণ আমরা মৃত্যুতে কাতর নই। তবু প্রতিস্মরণের আলোয় আমাদের বেড়ে ওঠা হারানো জীবনের রোদ বৃষ্টি। 3, শোক প্রকাশের আগে অক্সিজেনের নল সরিয়ে রাখো। হাই ফ্লো থেকে ভেন্টিলেশনে যেতে যেতে যারা চলে যাচ্ছে, এসো তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করি। যারা চলে গেছে তাদের তোমরা মৃত বলো না, আমার ভাইকে তোমরা মৃত বলো না। সে মৃত নয়, সে শহীদ। প্রতিটি শতাব্দীর মহামারী কালে শোক মিছিলের পতাকা হাতে তাকে আমরা দেখতে পাচ্ছি। তার জন্য আমরা শোক করছি না, কারণ মৃত্যুতে আমরা কাতর নই। তবু কেন হাহাকার? তবু কেন ডুবে যাচ্ছি কান্নায়?
অনেক ধন্যবাদ। আপনার কান্না আমাদের সবার মধ্যেই সংক্রমিত হয়েছে। আহ, একজন লিখেছেন নিউ ইয়র্ক থেকে যে তিনি আরো অনেকক্ষণ আপনার কবিতা শুনতে চান, কিন্তু আমাদের তো হাতে সময় বাঁধা, আমরা আজ আর পারবো না, নিশ্চয়ই পরবর্তী কোনো সুযোগ পাবো। শুধু শেষ একটি মন্তব্য আপনাকে আমি শোনাতে চাই। সাইমন জাকারিয়া লিখেছেন যে কবি কামাল চৌধুরী ও তার কাব্যকে বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, নৃতাত্ত্বিক ও নন্দনতাত্ত্বিক ইতিহাসের আলোকে যুগ যুগ ধরে বিশ্লেষণ করতে হবে। তার মতো শিল্প দক্ষতা খুব কম কবির মধ্যেই দেখতে পাই। এখন তার নতুন কাব্য স্তব্ধতা যারা শিখে গেছে নিয়ে বিশ্লেষণের কাজ করছে। অনেক ধন্যবাদ সাইমন, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, বিশেষ করে সময় দিলেন এত ব্যস্ততার মধ্যে। ধন্যবাদ আজকে যারা জুমে যুক্ত হয়েছেন, লাইভে দেখলেন, মন্তব্য করলেন, উৎসাহ দিলেন, আবেগ প্রকাশ করলেন। সবার এই পাওনাটুকু নিয়ে, প্রাপ্তিযুক্তটুকু নিয়ে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আশা করছি আমরা আবারও ফিরে আসবো আগামী বৃহস্পতিবার 25 তারিখ সন্ধ্যাবেলায় বাংলা সাহিত্যের এমনি কোনো আরেকজন ব্যক্তিত্বকে নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে যারা আজকে আমাদের এই আলোচনা শুনেছেন, আর বিস্তারে যারা সম্পৃক্ত ছিলেন এটার সঙ্গে, বিশেষ করে আমাদের বিশিষ্ট লেখক আলম খুরশেদ, আপনাকে অনেক ধন্যবাদ এর চমৎকার আলোচনা। অনেক ধন্যবাদ। শুভরাত্রি।